নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে রয়েছি। দ্য স্টোরি রিপাবলিকে এর আগে আপনারা মানবেন্দ্র পালের লেখা অলৌকিক জল্লাদ গল্প সম্পর্কে শুনেছেন। সেই গল্পে এক নেপালি কাপালিকের রোষ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য পুলিশ অফিসার সুশান্ত সরকার পাড়ি দেয় কলকাতার পথে। সেই ঘটনা নিয়ে অলৌকিক জল্লাদের দ্বিতীয় পর্ব বা উপসংহার আমরা আজকে শুনব জীবন্ত কঙ্কাল কাহিনীতে। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা জীবন্ত কঙ্কাল। কলকাতায় এসে ওই সব ঘটনা আত্মীয় বন্ধু কাউকেই বলিনি, কেননা বললে তারা বিশ্বাস করবে না, উল্টে ঠাট্টা মশকরা করবে। তারা বলবে এই বিজ্ঞানের যুগে এই সব গাঁজাখুরি ঘটনা ঘটে নাকি? উত্তর দিতে পারবো না। তবে কিনা আমিও বিজ্ঞানের যুগের মানুষ, আর আমি কলকাতার একটি থানার দায়িত্বশীল পুলিশ অফিসার। তাছাড়া সেই সব ঘটনার একজন সাক্ষীও আছে। সে আমারই মতো কলকাতার আরেকজন পুলিশ অফিসার এবং আমার বন্ধু প্রণবেশ। সে তো আমার সঙ্গেই ছিল। কলকাতায় ফিরে আমরা প্রথমে ঠিক করেছিলাম ঘটনাটা কাগজে বার করব। পুলিশ অফিসারদের অভিজ্ঞতা শুনে নিশ্চয়ই ছাপবে, কিন্তু পরে ভেবে দেখলাম তাতে অনেক অবান্তর প্রশ্নের উত্তর দিতে হবে। তাই মুখে কুলুপ এঁটে থাকাই স্থির করেছিলাম। শেষ পর্যন্ত প্রণবেশই ঘটনাটা ফাঁস করে দিল এমন একজনের কাছে যাকে আমি চিনি না, জানি না। প্রণবেশ একদিন বিকেলবেলায় বেশ ফিটফাট একজন ভদ্রলোককে নিয়ে আমার বাসায় এসে হাজির হলো। বয়স বছর 50, ন্যাড়া মাথা, লাল টকটকে মুখ, চোখে সোনালি ফ্রেমের হালকা চশমা, পরনে গেরুয়া আলখাল্লা। নাম অম্বুজবরণ লাহিড়ী। থাকেন সিকিমের রাজধানী গ্যাংটকের কাছে রংপুতে। একজন রীতিমতো বাঙালি, কিন্তু বহুকাল ধরে রংপুর মতো পাহাড়ি জায়গায় থাকেন শুনে প্রথমে অবাক হয়েছিলাম। তারপর যখন শুনলাম তিনি ওইখানে থেকে প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করছেন, তখন রংপুর মতো জায়গায় থাকার একটা কারণ খুঁজে পেলাম। আমরা জানি আজকের এই বিজ্ঞানের যুগে থেকেও হিমালয়ের কাছে পিঠে বহু তিব্বতী লামা থাকেন, যারা তাদের বিশ্বাস আর ধর্মবুদ্ধি দিয়ে প্রেত চর্চা করেন, অশুভ আত্মাকেও খুবই ভয় করেন, আর এই অশুভ আত্মার হাত থেকে বাঁচার জন্য নানা পুঁথিপত্র পড়েন, মন্ত্রতন্ত্র উচ্চারণ করেন। বুঝতে পারলাম অম্বুজবরণ লাহিড়ী সেই কারণেই রংপুর মতো জায়গায় থেকে লামাদের কাছে ওই সব বিষয়ে জ্ঞান আহরণ করেন। প্রণবেশ ফট করে আমাকে জিজ্ঞেস না করেই অম্বুজবাবুকে আমাদের অভিজ্ঞতার কথা ফাঁস করে দিয়েছে, এটা জেনে আমার মোটেই ভালো লাগেনি। কেননা আমি ভেবে রেখেছিলাম ওই সব ঘটনা নিয়ে আমিই বই লিখব। এখন যদি অম্বুজবাবু সব জেনে নিয়ে নিজেই আগেভাগে লিখে ফেলেন, তাহলে আমার লেখার কোনো দাম থাকবে না। আশ্চর্য, অম্বুজবাবু আমার মনের কথাটা কেমন করে যেন টের পেয়ে গেলেন। বললেন, সুশান্তবাবু, ঘটনাগুলো আমাকে সবিস্তারে বললে আপনার কোনো ক্ষতি হবে না, কেননা আমার কাজ গোপনে গবেষণা করা, বই ছাপা আমার উদ্দেশ্য নয়। আমার খ্যাতিরও দরকার নেই, টাকারও দরকার নেই। তার এই কথা শুনে আমি শুধু অবাকই হইনি, লজ্জিতও হয়েছিলাম। তাকে বসতে বলে স্ত্রীকে চা করতে বললাম। ইতিমধ্যে আমি গত জুলাই মাসে কাঠমান্ডুতে আর আমার দেশের বাড়িতে যা যা ঘটেছিল তা বলে গেলাম। দেখলাম তার অনেকটাই তিনি প্রণবেশের কাছে শুনেছেন। চা আর সুজি নিয়ে আমার স্ত্রী হাসি মুখে এসে দাঁড়ালেন। প্রণবেশ আলাপ করিয়ে দিল। অম্বুজবাবু হঠাৎ আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, দেশের বাড়িতে আপনাদের যে অভিজ্ঞতা হয়েছিল সেটা আপনার কি রকম মনে হয়? আমার স্ত্রী বললেন, সাংঘাতিক। বাড়িতে কাজের জন্য নেপাল থেকে উনি একটি দুর্ভিক্ষ পীড়িতর মতো ছেলেকে নিয়ে এলেন, আর সেই ছেলেই ভেলকি দেখালো। আমি অবশ্য কিছুদিনের জন্য বাপের বাড়ি গিয়েছিলাম। সেই সময় খালি বাড়িতে নাকি নানা রকম ভয়ের কাণ্ড ঘটেছিল।
ছেলেটার নাম কি যেন ছিল? আমার স্ত্রী বললেন, রাজু সুব্বা। আচ্ছা, তার গায়ে কখনো হাত দিয়েছিলেন? গায়ে হাত দেওয়া মানে মারা বলছেন? না না না, কখনো ছুঁয়েছিলেন? ম্যাগো, যার দিক দিকে চেহারা, ছুঁতে ঘেন্না করত, মনে হতো যেন একটা জ্যান্ত কঙ্কাল। জ্যান্ত কঙ্কাল, জ্যান্ত কঙ্কাল, বেশ। অম্বুজবাবু কথাটা নিজের মনে উচ্চারণ করলেন। ধন্যবাদ, আপনাকে আর কিছু জিজ্ঞেস করার নেই। আমার স্ত্রী ভেতরে চলে গেলেন। চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে অম্বুজবাবু বললেন, সুশান্তবাবু, ব্যাপারটার ওপর আমার যথেষ্ট কৌতূহল আছে বলেই আপনাকে কয়েকটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ, করুন না, তবে ওই অপ্রীতিকর প্রসঙ্গ আর মনে আনতেও ইচ্ছে করে না। অম্বুজবাবু জামার পকেট থেকে মোষের শিঙের তৈরি নস্যির ডিবে বার করে এক টিপ নস্যি নিয়ে বললেন, কাঠমান্ডুতে বিষ্ণুমতির তীরে এক তান্ত্রিক একটি ছেলেকে বলি দিতে যাচ্ছিল। আপনি আর আপনার বন্ধু দুজনে মিলে ছেলেটিকে বাঁচান, এই তো? আর বলি দিচ্ছিল ঘণ্টাকর্ণের সামনে। তা আপনারা কি জানতেন যে ঘণ্টাকর্ণ কি ভয়ঙ্কর দেবতা? হ্যাঁ, শুনেছিলাম জুলাই আগস্ট মাসে নেপালের পাহাড়ে পাহাড়ে অশুভ শক্তিরা ঘুরে বেড়ায় দানবের মূর্তি ধরে। তাদের সামনে পড়লে মানুষ, জীবজন্তু কারো রক্ষে থাকে না। তাই সেই দানব দেবতাদের ভয়ঙ্কর মূর্তি করে তাদের পুজো দিয়ে সন্তুষ্ট করে সসম্মানে বিদেয় করা হয়। তাহলে তো ঠিকই জানেন দেখছি। তাহলে সেই দেবতার কাছ থেকে ছেলেটাকে বাঁচানোর মানে দেবতার মুখের গ্রাস কেড়ে নেওয়া, তাই নয় কি? হ্যাঁ, দেখুন, ওসব আমি জানি না। দেবতার মুখের গ্রাস কেড়ে নেওয়াই হোক আর যাই হোক, এই যুগের একটা ছেলেকে বলি দেবে তা আমরা দেখেও এড়িয়ে যাব, এটা হতে পারে না। না না, আমায় ভুল বুঝবেন না। আমি বলছি না যে ছেলেটাকে বাঁচিয়ে আপনারা অন্যায় করেছেন। আমি বলতে চাইছি ছেলেটাকে বাঁচাতে গিয়ে আপনারা তান্ত্রিকের কোপ দৃষ্টিতে পড়েছিলেন, তাই কি না? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। তাহলে সেই ক্রোধটা আপনাদের ওপর কিভাবে এলো? যে হোটেলে আমরা উঠেছিলাম সেই হোটেলে জং বাহাদুর নামে একটা বয় ছিল। সে বলেছিল অনেক নেপালি গরিব ছেলে ভারতে চলে যায় সামান্য চাকরির লোভে। আমি তখন আমাদের বাড়ি কাজের জন্য একটি ছেলে চেয়েছিলাম, আর সেই জং বাহাদুর যে সত্যিই একটা ছেলে এনে দেবে ভাবতে পারিনি। কিন্তু তার কঙ্কালসার চেহারা দেখে মনে হয়েছিল সে কোনো কাজই করতে পারবে না। এ কথা শুনে ছেলেটা তখনই এমন সব কাজ করতে লাগলো যা দেখে আমরা তো তাজ্জব। হ্যাঁ, সেসব আমি শুনেছি। আরে তখনও কি জানতাম মশাই, ওটা একটা শয়তানের বাচ্চা, আর জং বাহাদুরই সেই তান্ত্রিকের কাছ থেকে ওটাকে নিয়ে এসেছিল আমাদের সর্বনাশ করার জন্য। আচ্ছা, ওই ছেলেটা কি কখনো হাসতো? জোরে না হোক মুচকি হাসি। হাসি? ওই মুখে হাসি ফুটবে? মুখ তো নয়, এক টুকরো লম্বা পোড়া কাঠ। আচ্ছা, দৌড়ঝাঁপ করার পরে ওকে কখনো হাঁফাতে দেখেছেন? না মশাই, ওকে যা মনে হয়েছে তা হচ্ছে ও যেন মানধাতার আমলের জং ধরা একটা যন্ত্র। মানধাতার আমলের জং ধরা একটা যন্ত্র? জং ধরা যন্ত্র? অম্বুজবাবু নিজের মনেই কথাটা উচ্চারণ করলেন। আচ্ছা, এর আগে আপনি বলেছিলেন ছেলেটা যেন একটা জীবন্ত কঙ্কাল, তাই না? হ্যাঁ। আচ্ছা, ছেলেটা নানাভাবে ভয় দেখাতো না? আরে ভয় দেখাতো কি? আমার স্ত্রী বলে উঠলেন, একদিন সন্ধেবেলায় তো পেছন থেকে এসে ওর গলা টিপে ধরতে গিয়েছিল। তারপর? হ্যাঁ, সেসব প্রণবেশবাবুর কাছ থেকে শুনেছি। আচ্ছা, কাঠমান্ডুতে ওই তান্ত্রিকের ওখানে একটা কঙ্কাল ঝোলানো ছিল, তাই না? হ্যাঁ। কিরকম বয়সের কঙ্কাল? এই আগে আন্দাজ 14-15 বছর বয়সের। বুঝেছি। শেষের দিনের ব্যাপারটা একটু গুছিয়ে বলুন তো। আমি সব বললাম। আমার স্ত্রী আর প্রণবেশ আমার কথার ফাঁকগুলো ধরিয়ে দিচ্ছিল। প্রণবেশ বলল, একটা জিনিস বুঝতে পারছি না মিস্টার লাহিড়ী,
ওই কঙ্কালটার সঙ্গে সুব্বার কি কোনো সম্পর্ক ছিল? অম্বুজ লাহিড়ী আর এক টিপ নস্যি নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এক সময় আমাদের দেশের শক্তিমান কাপালিক তান্ত্রিকরা একের মৃতদেহের মধ্যে অন্যের আত্মা চালনা করতে পারতেন একটা বিশেষ সময়ের জন্য। আবার এমন তথ্য ধরুন পেয়েছি, কেউ কেউ কঙ্কালে একটা বিশেষ সময়ের জন্য মাংস চামড়া সৃষ্টি করে তার মধ্যে প্রাণ সঞ্চার করতে পারতেন। এই কৃত্রিম মাংস চামড়া কঙ্কালটাকে কোনো রকমে ঢেকে রাখতে পারত, কিন্তু শরীরের যে স্বাভাবিক রূপ লাবণ্য সেটা দান করতে পারত না। এই রকম ব্যাপার আমাদের দেশের রূপকথার কোনো কোনো গল্পে আমরা পাই। এই রকম একটা গল্প ছিল, এক ডাকিনী একটা মরা বাঘের হাড়গোড় জড়ো করে মন্ত্র পড়ে প্রথমে বাঘের পূর্ণাঙ্গ কঙ্কাল তৈরি করল। তারপর মন্ত্র পড়ে তার উপর মাংস আর চামড়া বসিয়ে দিল। তারপর করল প্রাণ সঞ্চার। সঙ্গে সঙ্গে বাঘটা ভয়ঙ্কর রূপ ধরে উঠে দাঁড়ালো। অম্বুজবাবু বললেন, এই রূপকথার গল্প হলেও আপনারও তো জানেন এই সব গল্পে মন্ত্রতন্ত্র সাধনার একটা ইঙ্গিত পাওয়া যায়। আমার ধারণা এই রকম কাণ্ড ঘটিয়েছিল তা কাঠমান্ডুর সেই মহাশক্তিধর তান্ত্রিক। সেই ঝুলনো কঙ্কালটায় প্রাণ সঞ্চার করে তাকে, এই যেমন ম্যাজিশিয়ান কাউকে হিপনোটাইজ করে যেখানে খুশি পাঠাতে পারে, তাকে দিয়ে যা খুশি তাই করাতে পারে, এই তান্ত্রিকও তেমনি ওই কঙ্কালটাকে জীবন্ত করে দূরে পাঠিয়ে তার অভীষ্ট কাজ সম্পন্ন করে। আপনাকে মারার জন্য তাই সেই তান্ত্রিক ওই কঙ্কালটাকে, যার নাম দেওয়া হয়েছিল রাজু সুব্বা, তাকে পাঠিয়েছিল। কঙ্কালের ওপর কৃত্রিম রক্ত মাংস চামড়া বসানো হয়েছিল, তাই তার মুখটাকে আপনাদের পোড়া কাঠের মতো মনে হতো। কৃত্রিম সৃষ্টি বলেই তার মুখে হাসি ফুটত না। এই কারণেই আপনার ওকে মনে হয়েছিল মান্ধাতার আমলের জং ধরা যন্ত্র। অম্বুজ লাহিড়ী একটু থামলেন, তারপর চশমাটা খুলে হাতে নিয়ে বললেন, তবে এই রকম জীবন্ত কঙ্কালেরও শক্তির সীমা থাকে। একটা দূরত্ব পর্যন্ত যেতে পারে, তারপর আর পারে না। তাই সেই তান্ত্রিককে দেখা গেছে আপনাকে মারার জন্য সুদূর নেপাল থেকে আপনাদের বাড়ির বাগান পর্যন্ত ধাওয়া করে আসতে। সে এখানে না এলে অত দূর থেকে ছেলেটাকে চালনা করা সম্ভব হতো না। কিন্তু সুব্বা যে এতদিন আমাদের বাড়ি ছিল, তখন তো তান্ত্রিক আসেনি। নিশ্চয়ই এসেছিল, আপনারা জানতে পারেননি। প্রণবেশ বলল, আচ্ছা, এই জীবন্ত কঙ্কাল কি যেখানে খুশি যখন খুশি যেতে পারে? অম্বুজ লাহিড়ী মাথা নাড়লেন, বললেন, না, সব সময় সব জায়গায় যেতে পারে না। তা যদি পারত তাহলে তো ওই তান্ত্রিক অমিত শক্তির অধিকারী হয়ে উঠত। কঙ্কালটাকে দিয়ে যা খুশি তাই করতে পারত। ঈশ্বর এখানেই নিরীহ মানুষকে বাঁচিয়ে দিয়েছেন। এই বলে একটু থামলেন, তারপর বললেন, আচ্ছা, আজ উঠি, কাল দার্জিলিং চলে যাব, একটু কাজ আছে। এই বলে তিনি উঠে পড়লেন। আমরা ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিলাম। আমার স্ত্রী হেসে বললেন, যাকে ওই আপদটার হাত থেকে যে আমরা ঠিক সময় রেহাই পেয়েছি, এই আমাদের ভাগ্য। যদি ট্রেনে উঠে কলকাতা পর্যন্ত ধাওয়া করে আসতো তাহলে কি হতো বলুন তো? অম্বুজ লাহিড়ী দরজার বাইরে পা রেখেছিলেন। আমার স্ত্রীর এই শেষ কথা শুনে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। তিনি আমার স্ত্রীকে বোধহয় কিছু বলার জন্য মুখটা ফেরালেন, কিন্তু বললেন না। তবে মুখটা অস্বাভাবিক গম্ভীর দেখালো। মনে হলো যেন দুশ্চিন্তাগ্রস্ত। দুদিন পরে সকালবেলায় প্রণবেশ এসেছে। আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমার স্ত্রী 2 স্লাইস করে এগ টোস্ট আর চা দিয়ে নিজেও বসেছে। নোটন পড়ছে পাশের ঘরে। প্রণবেশ অনেকক্ষণ ধরে অম্বুজ লাহিড়ীর গুণকীর্তন করে গেল। উনিও নাকি যথেষ্ট ক্ষমতা সম্পন্ন একজন সাধক। আমি অবশ্য এই প্রথম দেখে ততটা মুগ্ধ হতে পারিনি। একটু যেন অহংকারী বলে মনে হয়েছিল, আর খুব সাদাসিধে নয়। আমি বললাম,
তাহলে চলে যাওয়ার সময় হঠাৎ ঘাড় ঘুরিয়ে কিছু একটা বলতে গেলেও ওরকম গম্ভীর মুখ করে চলে গেলেন কেন, কিছুই বললেন না, সেটা বুঝতে পারছি না। তোমায় কি কিছু বলেছেন? প্রণবেশ মাথা নাড়ল, বলল, না, আমার মনেও খটকা রয়েছে। মনে হলো বৌদি ওই যে বললেন সুব্বা যদি ট্রেনে উঠে কলকাতা পর্যন্ত আমাদের ধাওয়া করত তাহলে কি হতো বলুন তো, যা খুব বেঁচে গেছি, এই কথারই উত্তর দিতে গিয়ে উনি কেমন যেন চেপে গেলেন। এই কথা শুনে আমার স্ত্রীর মুখটা বিবর্ণ হয়ে গেল। ভয়ে ভয়ে বললেন, হ্যাঁ গো, সুব্বা সত্যিই এখানে এসে পড়বে না তো? আরে না 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 না, অত সহজ নয়। এটা কলকাতা শহর, ট্রাম, বাস, ট্যাক্সি রাস্তা কাঁপিয়ে ছুটছে, লোকের ভিড়। এটা কাঠমান্ডুর সেই নির্বান্ধব পাহাড়তলি নয়, নির্জন দেশের গ্রাম হরিদেবপুরও নয়। কেউ ওটাকে কোলে করে নিয়ে এসে শিয়ালদা বা হাওড়া স্টেশনে তুলে দিলেও এই সল্টলেক পর্যন্ত রাস্তা খুঁজে খুঁজে আসা সুব্বা কেন, ওর প্রভু সেই তান্ত্রিকের পক্ষেও সম্ভব নয়। তার উপর তোমার স্বামী একজন পুলিশ অফিসার, মনে রেখো, হাতের কাছে দুটো টেলিফোন, হেডকোয়ার্টারে একটা ফোন করলেই। কি বল প্রণবেশ? প্রণবেশ আজকের কাগজটা পড়ছিল, একটু হাসল, তারপরই হঠাৎ কাগজের ওপর ঝুঁকে পড়ে অস্ফুট স্বরে বলে উঠল, আরে এ আবার কি? কি রহস্যজনক খুন? লক্ষ্য করলাম প্রণবেশের দু চোখ যেন বিস্ময়ে বড় হয়ে উঠেছে। আরে খবরটা কি চাই বলো না। প্রণবেশ তার উত্তর না দিয়ে শুধু একটা খবরের দিকে আঙুল দেখিয়ে তার কাগজটা আমার হাতে দিল। ছোট্ট খবরটা এইরকম: গতকাল গভীর রাতে চিতপুর রোড বা রবীন্দ্র সরণি আর বিবেকানন্দ রোডের ক্রসিংয়ের মুখে প্রহরারত পুলিশ এক অদ্ভুত দর্শন ছেলেকে একা একা বিভ্রান্ত হয়ে ঘুরতে দেখে তার কাছে এগিয়ে যায়। তাকে বারবার ডাকলেও সে সাড়া দেয় না, আর কাছে যেতেই সে অস্বাভাবিক দ্রুত গতিতে অন্ধকারে মিলিয়ে যায়। পড়তে পড়তে আমার শরীর হিম হয়ে এলো, আর আমার স্ত্রী ফ্যাকাশে মুখে শুধু আমাদের দিকে তাকিয়ে রইল। মিনিট পাঁচেক আমাদের মুখে কোনো কথা শুনল না। প্রণবেশ আর আমি নিঃশব্দে সিগারেট খেতে লাগলাম। কিছুক্ষণ পর প্রণবেশ আমাকে বলল, কি মনে হয়? আমি বললাম, এই কনস্টেবল যদি বাড়িয়ে কিছু না বলে থাকে তাহলে নিঃসন্দেহে অদ্ভুত ঘটনা। অবশ্য আমার মনে হয় গুরুত্ব দেওয়ার কিছু নেই যতক্ষণ না ওই কোট আনকোট অদ্ভুত দর্শন কথাটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এই অদ্ভুত দর্শন বলতে পুলিশ কি বলতে চাইছে? যদি ওটা নিছক কথার কথা হয় তাহলে নাথিং সিরিয়াস, মাথা ঘামাবার কিছু নেই। কেননা হয়তো বাইরে থেকে আসা কোনো নতুন ছেলে পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছিল। কিন্তু ওই যে বারে বারে ডাকলেও সাড়া দেয়নি, কাছে যেতেই অস্বাভাবিক দ্রুত গতিতে অন্ধকারে মিলিয়ে যায়, এর মানে কি? আরে এর মানে সোজা, সম্ভবত গ্রামের ছেলে গভীর রাত পথ হারিয়ে দিশেহারা হয়ে ঘুরছিল। হঠাৎ পুলিশের হাঁকড়ানি শুনে এক দৌড়ে কোনো অন্ধকার গলির মধ্যে ঢুকে পড়েছিল, আর সাড়া দেয়নি হয়তো ছেলেটা কালা, এছাড়া আর কি হতে পারে? আমার স্ত্রী ভয়ার্ত গলায় বললেন, হ্যাঁ গো, সুব্বা নয় তো? আরে মাথা খারাপ নাকি তোমার? তো সুব্বা সুব্বা করে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সুব্বা আসবে আমাদের গ্রাম থেকে এত দূরে কলকাতায়, তা আবার ট্রেনে চেপে? আরে সেই সন্ন্যাসীটা তো ওকে ট্রেনে করে নিয়ে আসতে পারে। আরে তা আসতে পারে, কিন্তু আশা করি সল্টলেকে এসে পৌঁছতে পারবে না, কেননা সেই সন্ন্যাসী ঠাকুরকে আমি ঠিকানা দিয়ে নেমন্তন্ন করে আসিনি। আমার কথা শুনে গৃহিণী অনেকটা নিশ্চিন্ত হলেন। গৃহিণী নিশ্চিন্ত হলেও প্রণবেশকে দেখে মনে হলো ও যেন তখনও কি ভাবছে। কে, কি এত ভাবছো? ও তার উত্তর না দিয়ে টেলিফোনের রিসিভার তুলে নিল, তারপর ডায়াল করতে লাগলো। হ্যালো, জোড়াসাঁকো থানা, কমলেশবাবু নাকি? আমি প্রণবেশ কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। না না, খুন খারাপির ব্যাপার কিছু নয়, অন্য একটা ব্যাপার। আজকের কাগজে একটা খবর দেখলাম। ও, আপনাদের জগদীশ ঘোষ ওই রকম কিছু দেখেছিল, আর দেখে ভয়ে বলছে ভূত ছাড়া কিছু নয়। আরে ওর কথা বিশ্বাস করে কাগজে খবর পাঠিয়ে দিলেন। আচ্ছা, আর সবাই খুব ভয় পেয়ে গেছে। অলৌকিক?
আচ্ছা আচ্ছা, ওদেরই চাপে খবরটা বার করতে হলো। তা আপনার কি ধারণা? আপনি নিজে চোখে দেখেননি? আচ্ছা, তবে ও যেভাবে বর্ণনা দিচ্ছে তাতে কিছু একটা দেখেছে বলছেন। আচ্ছা আচ্ছা, কখনো ভয় পায়নি। আর তাছাড়া আর কি দেখেছে? বেশ 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 বেশ, তাহলে আপনি একবার জগদীশকে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমি বলবো সব বিষয় নিয়ে পরে কথা বলবো। প্রণবেশ ফোন ছেড়ে দিল। আমি বললাম, একেবারে জোড়াসাঁকোয় ফোন করে বসলে? হ্যাঁ, সে যা দেখেছে, সে যে ঠিক কি দেখেছে সেটা স্পষ্ট করে জানা দরকার। মনে হচ্ছে তুমি ব্যাপারটায় খুব গুরুত্ব দিচ্ছ। দেখাই যাক শ্রীমান জগদীশ কি বলে। কি জানি বাবা, আমার না কিরকম ভয় করছে। এই বলে আমার স্ত্রী উঠে গেলেন। পরের দিন সকালেই জগদীশ ঘোষ এসে হাজির হলো। আমাদের দুজনকে অ্যাটেনশন হয়ে লম্বা স্যালুট ঠুকে বেচারি মুখে দাঁড়িয়ে রইল। ভেবেছিলাম এই রকম নিরীহ কনস্টেবলদের চেহারা যেমন হয়, অর্থাৎ কালো কোলো মোটা সোটা হেরে মাথা বয়স্ক, এরও সেরকম চেহারা হবে। কিন্তু দেখলাম তা নয়। বেশ স্বাস্থ্যবান স্মার্ট চেহারা, বয়সও অল্প। প্রণমেশ বলল, তুমি তো জগদীশ ঘোষ? ইয়েস স্যার। বসো। কতদিন পুলিশের চাকরি করছো? এই 9 বছর পূর্ণ হয়ে 5 মাস। এখন জোড়াসাঁকোয় পোস্টেড? ইয়েস স্যার। এখানে কতদিন এসেছো? এই 2 বছর 3 মাস। এর আগে রাতে টহল দিয়েছো এখানে? স্যার, অনেকবার। পরশুদিন রাতে তোমার কোথায় ডিউটি ছিল? গণেশ টকিজের কাছে, নতুন বাজার এলাকায়। সেদিন তুমি কিছু দেখেছিলে? ইয়েস স্যার। তাহলে একটু গুছিয়ে বলো তো শুনি। জগদীশ একটু ভেবে নিয়ে বলল, স্যার, ওই দিন রাতে আমি আর রাম সিং ডিউটি দিচ্ছিলাম। রাম সিং অন্যদিকে গিয়েছিল। আমি একাই বিবেকানন্দ রোডের মুখে দাঁড়িয়েছিলাম। সব দোকানপাট বন্ধ। লোডশেডিং কিনা জানি না, রাস্তায় আলো জ্বলছিল না, কাছে পিঠে জনপ্রাণী ছিল না। আমার কিরকম ভয় করল। অথচ বিশ্বাস করুন স্যার, এরকম নির্জন রাতে বহুবার ডিউটি দিয়েছি, কোনোদিন ভয় পাইনি। আর ভয় তো একমাত্র ডাকাতদের। তার সঙ্গে বন্দুক আছে, রাম সিং আছে। তবু কেমন যেন ভয় পেলাম। মনে হলো খারাপ কিছু ঘটতে যাচ্ছে। আমি ঘাড় ফিরিয়ে এদিক ওদিক দেখছি, ঠিক তখনই দেখলাম একটা 13-14 বছরের ছেলে তরতর করে বিবেকানন্দ রোড ধরে যাচ্ছে। সে দৌড়চ্ছিল না, হাঁটছিল, কিন্তু স্যার এত জোরে হাঁটা যে মনে হচ্ছিল দৌড়চ্ছিল। কোন দিক দিয়ে এলো? সেটা স্যার লক্ষ্য করিনি, টেরও পাইনি। তবে যখন বিবেকানন্দ রোড ধরে বিধান সরণি মানিকতলার দিকে এগোচ্ছিল, তখন অনুমান করতে পারি স্ট্র্যান্ড রোডের দিক থেকেই আসছিল। স্ট্র্যান্ড রোড শুনে প্রণবেশ আমার দিকে তাকালো। ও বোধহয় বোঝাতে চাইল স্ট্র্যান্ড রোড মানে হাওড়ার দিক থেকে। আমি কোনো মন্তব্য করলাম না। তারপর আমি স্যার প্রথমে ভেবেছিলাম ভিখিরিদের ছেলে টেলে হবে, যারা ফুটপাতে শোয়। কিন্তু সেই ছেলেটা যেভাবে জোরে জোরে হাঁটছিল, তাতে মনে হলো কিছু চুরি চামারি করে পালাচ্ছে। তখনই আমি হাঁক দিয়ে দাঁড়াতে বললাম, কিন্তু সে শুনল না। আমি ফের হাঁকড়ে উঠলাম, তবুও ছেলেটা ফিরেও তাকালো না। তখন কিরকম চেহারা ছেলেটার? কি বলবো স্যার, বললে বিশ্বাস করবেন না। স্রেফ একটা নড়বড়ে কঙ্কালের ওপর যেন চামড়া ঢাকা। প্রণবেশ আবার আমার দিকে তাকালো। পরনে কি ছিল? এই অন্ধকারে ঠিক দেখতে পাইনি স্যার, তবে লম্বা একটা ঢিলে ফতুয়ার মতো। ড্রেসটাও স্যার অদ্ভুত। বেশ, তারপর? দুবার দাঁড়াতে বললাম, কিন্তু দাঁড়ালো না দেখে ছুটে গেলাম ওর কাছে। বোধহয় আমার জুতোর শব্দ পেয়ে ও একবারই শুধু ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়েছিল। স্যার, বলতে গিয়ে এই এখনো স্যার গায়ে কাঁটা দিচ্ছে। তার 2 চোখ যেন বাল্বের মতো জ্বলছিল। কোনো মানুষের দৃষ্টি ওরকম হতে পারে না। আর মুখ স্রেফ একটা ছোট্ট মাথার খুলির ওপর চামড়া বসানো। গাল বলে কিছু নেই, কেউ যেন গালের মাংস চেঁচে তুলে দিয়েছে, আর কপালটা ঠেলে ঠেলে এরকম বেরিয়ে এসছে। তারপর যদিও আমার হাত ভয়ে কাঁপছিল,
তবু আমি বন্দুক তুলে ধরে তেড়ে গেলাম, আরও সঙ্গে সঙ্গে দৌড় লাগালো। সে দৌড়নো মানুষের দৌড়নোর মতো নয়, বাতাসে স্রেফ সাঁতার কাটা। স্যার 2 মিনিটের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল। মিনিট 5 আমরা কেউ কোনো কথা বলতে পারলাম না। একটু পরে প্রণবেশ বলল, আর কিছু লক্ষ্য করেছিলে? জগদীশ একটু ভেবে বলল, স্যার, ও যখন দৌড়ে দৌড়ে হাঁটছিল তখন আকাশের দিকে মুখ করে কিছু যেন স্যার মনে হচ্ছে বাতাস শুঁকতে শুঁকতে এগোচ্ছিল। আর কিছু? না স্যার, আর কিছু নেই। আবার যদি এরকম কিছু দেখো আমাদের জানাবে। নিশ্চয়ই জানাবো স্যার, তবে ওকে স্যার যেন আর দেখতে না হয়। ঠিক আছে, ঠিক আছে জগদীশ, তুমি এখন যেতে পারো। জগদীশ আবার আমাদের স্যালুট করে চলে গেল। জগদীশ চলে গেলে আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম। প্রথমে প্রণবেশী কথা বলল। কি বুঝলে? রহস্যময়? যতই রহস্যময় হোক, উনি যে রাজু সুব্বাই সে বিষয়ে সন্দেহ নেই। রাজু? কিন্তু ও কি করে কলকাতায় আসবে? আরে, যেমন করে সুদূর নেপাল থেকে তোমাদের দেশের বাড়ি হরিদেবপুর এসছিল, এখানে আসার উদ্দেশ্য কি? আরে তাও বুঝতে পারছো না? যে কাজটা ও শেষ করার আগেই কলকাতায় পালিয়ে এসেছিলে, সেই কাজটা শেষ করার জন্য এসছে। তার মানে আমাকে মারবার জন্য? সে তো আমার চেয়ে তুমিই ভালো করে জানো। কিন্তু রাস্তা খুঁজে খুঁজে এই সল্ট লেকে এসে আমায় মারতে পারবে? একটা রোগা পটকা কঙ্কালের এতখানি ক্ষমতা? না প্রণবেশ, আমি কিছুতেই বিশ্বাস করতে পারবো না জগদীশ যাকে দেখেছিল সে সুব্বাই। অনেক কিছু ও বাড়িয়ে বলেছে। আসলে ও রাস্তার একটা ভিখিরির ছেলে ছাড়া আর কিছু নয়। তাই যদি হয় তাহলে মঙ্গল। ঠিক আছে, এখন আমাদের চোখ রাখতে হবে খবরের কাগজে। গভীর রাতে আর কেউ অন্য কোথাও ওকে দেখতে পেয়েছে কিনা সেদিকে আমরা নজর রাখব। প্রায় প্রত্যেক দিন ভোরে আমার বেড়ানো অভ্যাস। বিশেষ করে এই সল্ট লেকের ফাঁকা এজে এলাকায় বেরিয়ে খুব আনন্দ পাই। আমি পুলিশে কাজ করলেও মনটা কবিত্বপূর্ণ। খোলা মাঠ, নীল আকাশ, ঘন মেঘ, ফুলের বাগান, এগুলো আমার খুবই প্রিয়। যদিও বাসাটা আমার নিজের নয়, তবুও আমার স্ত্রী বাড়ির সামনে সামান্য একটু জায়গা ঘিরে ছোট্ট একটি বাগান করেছেন। আর আমি ছাদের কার্নিসে সার দিয়ে সাজিয়ে রেখেছি নানা জাতের বাহারি ফুলের টব, যেমন জারবেরা, বোগনভেলিয়া, ফার্ন, গ্রাউন্ড অর্কিড, যার ছোট ছোট ভায়োলেট রঙের ফুল। প্রতিদিন মর্নিং ওয়াক সেজে বাড়ি ঢোকার মুখে একবার করে আলসের ওপর রাখা সার সার টবগুলোকে দেখি, ভারী ভালো লাগে। ফেরার পথে এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় গল্প করতে করতে দেরি হয়ে গেল। তবু বাড়ির গেটে এসে অভ্যাস মতো আলসের দিকে তাকালাম। দেখি একটা টব লাইন ছেড়ে যেন সামনের দিকে সরে এসেছে। একটু অবাক হলাম, ভারী টবটা সরে এলো কি করে? এর মধ্যে ঝড় বৃষ্টিও হয়নি যে ঝড়ের ধাক্কায় নড়ে চড়ে যাবে। যাই হোক, ওই সামান্য ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে বাড়িতে ঢুকলাম। ঢুকেই অবাক, এই 7 সকালে প্রণবেশ এসে হাজির হয়েছে। প্রণবেশ আমার সত্যিকার বন্ধু। আগে দেখা সাক্ষাৎ কম হতো। আমরা যে যার কাজ নিয়ে হিমশিম খাই। অন্য চাকরে বাবুদের তুলনায় পুলিশ চাকরেদের অনেক হ্যাপা। কিন্তু জুলাই মাসে দুজনেই 1 মাসের ছুটি নিয়ে নেপাল বেড়াতে যাওয়ার পর আর ওই রাজু সুব্বার হাঙ্গামাকে কেন্দ্র করে এখন আমাদের সম্পর্ক আরও নিকট হয়েছে। অফ ডে থাকলে ও প্রায় সকালে এখানে চলে আসে। আমিও মাঝে মাঝে ওর বাসায় যাই, কিন্তু এত সকালে তো কখনো আসে না। কি হে, ঘুম থেকে উঠেই চলে এসেছো দেখছি। প্রণবেশ হাসল না, বেশ আদেশের সুরেই, চুপটি করে এখানে বসো, কথা আছে। বৌদি, এবার আমাদের চা দিন। আমি মজা করে বন্ধুর অনুমতি নিয়ে বাইরের জামা প্যান্ট ছাড়তে কয়েক মিনিটের জন্য ভেতরে চলে গেলাম। পাঞ্জাবি আর লুঙ্গি পরে মুখ ধুয়ে যখন বাইরের ঘরে এসে বসলাম, তখন দেখি গৃহিণী টোস্ট আর চা নিয়ে হাজির। সবেমাত্র টোস্টে আরাম করে কামড় দিয়েছি, অমনি প্রণবেশ ওর ব্রিফকেস থেকে সেদিনের খবরের কাগজখানা বের করে মাঝের পাতার একটা খবরের দাগ দিয়ে গম্ভীর মুখে আমার দিকে বাড়িয়ে দিল। কাগজটা নিয়ে ঝুঁকে পড়লাম খবরটার দিকে।
খবরটা এই রকম। জীবন্ত কঙ্কালের পুনরাবির্ভাব। গতকাল রাত 2টোর সময় দুজন সাংবাদিক খবরের কাগজের অফিসের ডিউটি সেরে গাড়িতে বাড়ি ফিরছিলেন। নিঝুম রাত, জনশূন্য রাজপথ। শিয়ালদা ফ্লাইওভারের কাছে আসতেই তাঁদের চোখে পড়ে একটা 13-14 বছরের কঙ্কালসার ছেলে আকাশের দিকে মুখ করে বেলেঘাটা মেন রোডের দিকে জোরে হেঁটে চলেছে। সে হাঁটা সাধারণ মানুষের হাঁটার মতো নয়, যেন শূন্যে পা ফেলে দৌড়ানো। গায়ে ছিল কালো রঙের হাঁটু পর্যন্ত লম্বা একটা ফতুয়া। তার মাথাটা ছোট নারকেলের মতো, খাড়া খাড়া পাতলা চুল। কৌতূহলী সাংবাদিকরা তখনই সোজা না গিয়ে গাড়ি ঘুরিয়ে বেলেঘাটা মেন রোডের দিকে চালান। গাড়ি যতই ছেলেটার কাছাকাছি হচ্ছিল, আশ্চর্যজনকভাবে ছেলেটা ঠিক ততই দূরে সরে যাচ্ছিল। তারপরেই ছেলেটা যেন অন্ধকারে মিলিয়ে গেল। ইতিমধ্যে তারা ফ্ল্যাশে ছেলেটার অনেকগুলো ছবি তুলেছিলেন, কিন্তু অবাক কাণ্ড, একটি ছবিও ওঠেনি। খবরটা পড়ে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। বুঝতে বাকি রইল না ওই জীবন্ত কঙ্কালটি আর কেউ নয়, নেপালের সেই রাজু সুব্বাই, যে আমাদের দেশের বাড়িতে বারবার আমাকে মারবার চেষ্টা করেছিল। এখন সে আমাকে মারবার জন্যই কলকাতায় এসে পড়েছে। এখন বুঝতে পারছো কি সাংঘাতিক বিপদ এগিয়ে আসছে? প্রণবেশ আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলল। আমার বেশি কথা বলার শক্তি ছিল না, শুধু মাথা দুলিয়ে সায় দিলাম। কিন্তু এখনো সন্দেহ আছে নাকি? আমি কোনো রকমের জুড়ানো চায়ে চুমুক দিয়ে বললাম, আরে সে কথা বলছি না, আমি বলছি যে হাওড়ার দিক থেকে স্ট্র্যান্ড রোড পোস্তা হয়ে চিতপুর ক্রস করে বিবেকানন্দ রোড ধরে এগোচ্ছিল, সে হঠাৎ শিয়ালদা ফ্লাইওভারের কাছে এলো কেন? আমার ধারণা ও সল্টলেকে পৌঁছবার পথটা ঠিক ধরতে পারছে না। একটা জিনিস লক্ষ্য করো, জগদীশ ঘোষও বলেছিল আকাশের দিকে মুখ করে ছুটছিল। তার মানে কি? নিশ্চয়ই আকাশের শোভা দেখতে দেখতে যাচ্ছিল, এরকম নয়? না না, তা অবশ্যই নয়। তাহলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি পেরেছি। আমার ধারণা বাতাসে ও তোমার গন্ধ শুঁকতে শুঁকতে যাচ্ছিল। কিন্তু দেশের বাড়িতে তো বেশ কিছুদিন ছিল, কই তখন তো ওরকম করে চলেনি। আরে ভুলে যাচ্ছ বন্ধু, তখন তোমায় খোঁজার দরকার হয়নি, তুমি ছিলে ওর নাগালের মধ্যে। আমি চুপ করে রইলাম। ভাবছিলাম প্রণবেশের কথা যদি ঠিক হয়, তাহলে আমরা কি সত্যি কলকাতা শহরে আছি, না কোনো অলৌকিক জগতের বাসিন্দা হয়ে গেছি? প্রণবেশ স্থির বিশ্বাসের সঙ্গে বলল, হাওড়ার দিক থেকে সল্টলেকে আসার অনেকগুলো পথ আছে। তার মধ্যে বিবেকানন্দ রোড, মানিকতলা হয়ে ভিআইপি রোড ধরেও যেমন আসা যায়, তেমনি শিয়ালদা ফ্লাইওভারের ক্রসিং থেকে শিয়ালদার পাশ দিয়ে বেলেঘাটা রোড হয়ে ভিআইপি রোড ধরেও আসা যায়। মনে করে দেখো, এই কদিনের মধ্যে তুমি নিশ্চয়ই ওই দুটো পথ দিয়েই যাতায়াত করেছ। হ্যাঁ, তা করেছি, অনেকবারই করেছি। ব্যাস, তাহলে তো অঙ্ক মিলেই গেল। এই কথাটাই তাহলে তুমি আমায় বোঝাতে চাইছো প্রণবেশ, যে সেই তান্ত্রিক এখনো আমাকে ছাড়েনি, রাজু সুব্বাকে লেলিয়ে দিয়েছে এই কলকাতাতেও। সে পথ না চিনলেও শিকারী কুকুরের মতো বাতাসে আমার যেটুকু গন্ধ এখনো মিশে আছে, তাই শুঁকতে শুঁকতে এগিয়ে আসছে। হ্যাঁ, তাই। আমি অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরালাম। কিন্তু একটা কথা বলো। কি কথা? হরিদেবপুর থেকেও কলকাতা এলো কি করে? ট্রেনে? ট্রেনে যদি আসতে পারতো তাহলে সেদিনই ছুটে এসে ট্রেনে উঠে পড়তো। তোমার মনে আছে কি, অম্বুজ লাহিড়ী একটা কথা বলেছিলেন, আমরা যাদের অলৌকিক জীব বা ভূত জাতীয় কিছু বলি, তারা অনেক কিছু করতে পারলেও সব কাজ করতে পারে না, সব জায়গায় যেতে পারে না, কিছু বাধা থাকে, এটাই রক্ষে। তাই অন্তত ট্রেনে, বাসে, ট্যাক্সিতে সাধারণ মানুষের মতো এরা উঠতে পারে না। এরা পথ ধরেই আসে। অবশ্য সে পথ নির্জন হওয়া চাই, আর চাই অন্ধকার রাত। এখানেই আমার একটা পয়েন্ট জানার আছে। বলো, কি তোমার পয়েন্ট? শুধু রাত্রেই ও যদি হেঁটে আসে, তাহলে দিনে কোথায় থাকে? আরে দারুণ পয়েন্ট তুলেছ তো, এটা তো আমার মাথায় আসেনি। বুঝতেই পারছি
একটা অদ্ভুত ধরনের বিপদ এসে পড়েছে। এখন দেখতে হবে সুব্বা দিনের বেলায় কোথায় থাকে। নিশ্চয়ই ভিআইপি রোড দিয়ে বেলেঘাটা মেন রোডে ভালো করে খুঁজলে তার সন্ধান পেয়ে যাব। কাজেই চলো এখনই জিপটা নিয়ে বেরিয়ে পড়ি। খুব ভালো কথা বলেছ, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে। লোকে গাঁজাখুরি ব্যাপার বলে উড়িয়ে দেবে, এই ভয়ে এখন আর মুখে কুলু পেটে বসে থাকলে চলবে না। দুদিন কাগজে তো খবর বেরিয়েই গেছে। এবার সব থানায় পুলিশদের হুঁশিয়ার করে দিতে হবে, আর সব আগে লালবাজারকে জানাতে হবে। আর যে কাগজে এই খবরগুলো ছাপা হয়েছে তাদের কাছ থেকে জানতে হবে লোকে খবরটা পড়ে কিছু বলছে কিনা। অর্থাৎ সারা কলকাতা শহরে একটা হইচই তুলতে হবে, আর সেটা করতে হবে আজ দুপুরের মধ্যেই, কেননা আর সময় নেই। এই বলে প্রণবেশ উঠে পড়ল। তাহলে কখন আসছো? ঠিক বেলা 1টায়। ঠিক আছে, এসো, আমি রেডি হয়ে থাকবো। প্রণবেশকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসছি, ছাদের কার্নিশের দিকে আবার চোখ পড়ল। চমকে উঠলাম, সেই টবটা লাইন থেকে আরো খানিকটা বেরিয়ে এসেছে। কাটায় কাটায় বেলা 1টার সময় প্রণবেশ জিপ নিয়ে হাজির হলো। আমিও রেডি হয়েছিলাম। বেরোতে যাচ্ছি, প্রণবেশ বলল, দাঁড়াও, একটা ফোন করে নিই। এই বলে যে দুটো কাগজে দুদিন খবরটা বেরিয়েছিল তার একটাতে ফোন করল। রিং হতেই প্রণবেশ নিউজ এডিটর পরিতোষ শীলকে চাইল। এই পরিতোষ প্রণবেশের অনেক দিনের চেনা। প্রণবেশের গলা পেয়ে পরিতোষ উচ্ছ্বসিত হয়ে গেল। কি খবর ওসি সাহেব? হঠাৎ খবরের কাগজে হামলা? বেয়ারা কোনো খবর ছেপেছি নাকি? হ্যাঁ, ঠিক ধরেছি। আজকাল গাজায় দম দিয়ে খবর ছাপছ নাকি? না, এখনো গাজার তেমন আমদানি হয়নি, তবে শিগগির হবে। কিরকম? আরে সামনের সপ্তাহে বারাণসীতে কি এক মহাযোগে পূর্ণ স্নান আছে। দলে দলে সাধু সন্ন্যাসী আসতে শুরু করবে, আর তখনই তাদের গাঁজার ধোঁয়ায় সারা কলকাতা অন্ধকার হয়ে যাবে। ওসব কথা থাক। দুদিন ধরে হঠাৎ ওইসব ভুতুরে ব্যাপার ছাপতে আরম্ভ করলে কেন? বেশি কাগজ বিক্রির লোভে? ভুতুরে ব্যাপার? ও, জীবন্ত কঙ্কালের কথা বলছো? হ্যাঁ, কি জানি, যে খবর আমরা পেয়েছি তা শুধু অবিশ্বাস্য নয়, অকল্পনীয়। আমাদের স্টাফ রিপোর্টার নিজের চোখে দেখেছে, তাও একজন নয়, দুজন। আর অবাক কাণ্ড, এতগুলো ছবি তুলল, কিন্তু একটা ছবিও তো উঠল না। কেন বলো তো? আরে স্টাফ রিপোর্টারদের মতে চামড়া ঢাকা কঙ্কালটার নাকি শরীর বলে কিছু ছিল না, নইলে একটি ছবিও উঠত না। তা খবরটা দেখে পাবলিক কি বলছে? ও, পাবলিকের কথা আর বলো না। টেলিফোনের পর টেলিফোন আসছে ঘটনাটা কতখানি সত্যি তা জানতে। আর তোমরা উত্তর কি দিচ্ছ? আমরা বলছি প্রত্যক্ষদর্শীরা যা দেখেছে তাই খবর করে দিয়েছি। ওরা জানতে চায় জীবন্ত কঙ্কালটা কোন দিকে যাচ্ছে। সেটা আর আমি কি করে বলবো বলো? আমার সঙ্গে তো কঙ্কালটার কথাবার্তা হয়নি, আর চোখে দেখার সুযোগও হয়নি। কোথায় যাচ্ছে সে খবরটা হয়তো তোমাকে দিতে পারবো। হ্যাঁ, বলো কি? ঠাট্টা করছো না তো? না, ঠাট্টা করলে তোমায় ফোন করে প্রসঙ্গটা তুলতে যাব কেন? দিন দুই অপেক্ষা করো, চমকে ওঠার মতো খবরটা তোমাকেই আগে দেব। এই বলে প্রণবেশ রিসিভারটা নামিয়ে রাখলো। কি ব্যাপার, হঠাৎ খবরের কাগজে ফোন? জেনে নিলাম কলকাতার মানুষ খবরটা জেনেছে, এটাই চাইছিলাম। প্রণবেশ আর আমি জিপ নিয়ে বেরিয়ে গেলাম। প্রথমে লালবাজার। সেখানে পুলিশের বড় কর্তারা আমাদের মুখে নেপাল থেকে হরিদেবপুর পর্যন্ত সমস্ত ঘটনা শুনে অবাক। তারা কখনোই এসব ঘটনা বিশ্বাস করতেন না, গাঁজাখুরি বলে উড়িয়ে দিতেন। কিন্তু যেহেতু আমরা দুজনেই পুলিশে গুরুত্বপূর্ণ পদে আছি, যেহেতু আমরা দুজনেই প্রত্যক্ষদর্শী, আর দুদিন দুটো নামী কাগজে 3 জন প্রত্যক্ষদর্শীর খবর ছাপা হয়েছে, সেজন্য তারা ব্যাপারটা উড়িয়ে দিতে পারলেন না। এটা যে সত্যি সত্যি ভৌতিক বা অলৌকিক ব্যাপার তা পুরোপুরি না মানলেও জীবন্ত কঙ্কালটাকে খুঁজে বের করবেনই সে আশ্বাস দিলেন, এবং আমাদের সামনেই কলকাতার সমস্ত থানাকে, বিশেষ করে বেলেঘাটা আর উল্টোডাঙ্গা থানাকে জানিয়ে দিলেন রাস্তায় সতর্ক দৃষ্টিতে যেন লক্ষ্য করা হয় ওই রকম কঙ্কাল জাতীয় কিছু দেখতে পাওয়া যায় কিনা। আমরা দুজনেই খুশি হলাম। অলৌকিক হোক বা না হোক, দায়িত্বটা এখন শুধু আমাদের দুজনের রইল না। পুলিশ টেক আপ করেছে,
কাজেই আমরা অনেকটা নিশ্চিন্ত। এছাড়া পাবলিকও কাগজ মারফত জেনে গেছে ব্যাপারটা। কাজেই কোথাও যদি জীবন্ত কঙ্কালটাকে কেউ দেখতে পায় তাহলে তার উপযুক্ত ব্যবস্থা জনসাধারণই নেবে কিংবা থানায় জানিয়ে দেবে, আমাদের আর ভাবতে হবে না। এই ব্যাপারটা নিয়ে পাবলিক যে কতটা মেতে উঠেছে বেলেঘাটা মেন রোডে ঢুকতেই তা বুঝতে পারলাম। যদিও তখন বেলা প্রায় 3টে, কলকাতায় রাস্তায় লোকজন কম, তবু দুধারের ফুটপাতে লোকের জটলা। বোঝা গেল আজকের কাগজেই খবরটা পড়ে তারা চঞ্চল হয়ে উঠেছে। একজন বলছে সব গাঁজা, খবরের কাগজগুলো পর্যন্ত আজগুবি খবর ছড়াচ্ছে। আর একজন প্রতিবাদ করে বলছে এর আগে অন্য কাগজে এরকম খবর বেরিয়েছে, বাজে কথা হলে দুটো বড় কাগজে এরকম খবর ছাপা হয়। আমরা জিপটা থামিয়ে নেমে পড়লাম। পুলিশ দেখে ওদের কথাবার্তা থেমে গেল। প্রণবেশ এগিয়ে গিয়ে বলল, আপনারা যা নিয়ে আলোচনা করছেন আমরাও সেই বিষয়ে খোঁজ নিতে বেরিয়েছি। লালবাজার সমস্ত থানাকে জানিয়ে দিয়েছে রাতে হোক দিনে হোক এই রকম কাউকে দেখলে তখনই যেন ধরবার চেষ্টা করে। পুলিশের মুখ থেকে এই কথা শুনে ওরা খুব উৎসাহ পেল। বলল, আমরাও স্যার ঠিক করেছি রাতের বেলা রাস্তায় রাস্তায় পাহারা দেব। ইতিমধ্যে পুলিশ দেখে আরও লোক জড়ো হয়ে গেছে। প্রণবেশ বলল, একটা জিনিস মনে রাখবেন, ওই যার কথা হচ্ছে সে আপনাদের বেলেঘাটায় থাকতে আসেনি। আমরা জেনেছি তার লক্ষ্য সল্টলেক। বেলেঘাটা রোড ধরে ভিআইপি রোডের দিকে এগোচ্ছে, কিন্তু গভীর রাত ছাড়া সে এগোতে পারে না। কাল রাতে এই রাস্তা দিয়ে পাস করেছে। ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, আমরা দুটো মোটর বাইক নিয়ে ভিআইপি রোডটা দেখে আসতে পারি। আমি বললাম, সে তো আমরাও জিপে করে যেতে পারি, কিন্তু তা নয়, দিনের বেলায় সে এগোয় না, কাজেই এখন এখানেই কোথাও লুকিয়ে আছে। এ কথা শুনে সবাই যেন চনমন করে উঠল। তাহলে স্যার আমরা খুঁজতে বেরিয়ে পড়ি। এমন সময় ভিড়ের ভেতর থেকে একটা অল্প বয়সী ছেলে বলে উঠল, একটু আগে একজনকে একটা ভাঙা পুরনো বাড়ির কার্নিসের ওপর শুয়ে থাকতে দেখেছি। প্রণবেশ চমকে উঠে বলল, কিরকম দেখতে? ভালো করে দেখতে পাইনি, শুধু সরু সরু কালো কালো দুটো পা দেখতে পেয়েছি। আমি তো ভাবলাম কোনো পাগল। আরে কতক্ষণ আগে দেখেছো? এই ধরুন আধ ঘন্টা আগে। জায়গাটা কোথায়? এই আর একটু এগিয়ে, শীতলা মন্দিরের কাছে। তুমি আমাদের সঙ্গে জিপে উঠে এসো। ছেলেটাকে জিপে তুলে নিয়ে আমরা শীতলা মন্দিরের দিকে এগিয়ে চললাম। আর একদল ছেলে ছোকরা লাঠি টাঙ্গি হাতে নিয়ে হৈ হৈ করে আমাদের পিছনে ছুটে আসতে লাগলো। শীতলাতলা ওখান থেকে বেশি দূরে নয়, আলো ছায়া সিনেমা হলের কাছেই। তার একটু দূরেই ভিআইপি রোড চলে গেছে উল্টোডাঙ্গা, আর বাইপাস পার হলেই সল্টলেক। ইস্টার্ন বাইপাসকে ডান দিকে ফেলে যে রাস্তাটা, সেটাই হলো সল্টলেকে ঢোকার প্রধান পথ। ছেলেটা বলল, এইখানে। সঙ্গে সঙ্গে গাড়ি থামালাম। জায়গাটা আলো ছায়া সিনেমা হল আর শীতলাতলার মাঝখানে। এখানে মেন রোড থেকে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, আর সেই রাস্তার সামনে একটা বিরাট 3তলা বাড়ির জীর্ণ কঙ্কাল দাঁড়িয়ে। ছেলেটার পিছু পিছু আমরা এগিয়ে চললাম। ছেলেটা বাড়িটার সামনে এসে দাঁড়ালো। ভাঙা পাঁচিল ঘেরা কম্পাউন্ডের মধ্যে বাড়িটা। একতলার জানলা দরজা সব উধাও। দোতলার বিবর্ণ জানলা যে কটা, সামনে থেকে সবই দেখা গেল বন্ধ। 3তলার ওপর বিরাট লম্বা ছাদ। ছাদের আলসেতে ছোট ছোট ঘাস গাছ এসব গজিয়ে গেছে। বাড়ির পিছনে মস্ত একটা বট গাছ। বোঝা যায় বাড়ির সামনের পিছনে যতই আধুনিকতার প্রলেপ দেওয়া হোক না কেন, জায়গাটা আছো খুব পুরনো। ছেলেটার সাহস আছে বলতে হবে, কিংবা জীবন্ত কঙ্কাল সম্পর্কে কোনো খবর রাখে না। সে জানে শুধু একটি পাগলই বোধহয় ওই পাঁচিলের ওপর শুয়ে আছে। পাগল না হলে কেউ সরু পাঁচিলের ওপর শুতে পারে? ছেলেটা দিব্যি কম্পাউন্ডের মধ্যে ঢুকে পড়ে ছাদের দিকে তাকালো। তারপর হতাশ হয়ে বলল, না, নেই, চলে গেছে। একটু আগেও ছিল। চলে গেছে? প্রণবেশ যেন চুপসে গেল। ছেলেটা বলল, তাই তো মনে হচ্ছে স্যার, দেখতে পাচ্ছি না, তবে কাছেই কোথাও আছে, নিশ্চয়ই আছে। একটা চিমসে গন্ধ পাচ্ছেন না? গন্ধটা আমি তখনও পেয়েছিলাম। সত্যিই একটা চিমসে গন্ধ গলিতে ঢোকার পর থেকেই পাওয়া যাচ্ছিল। প্রণবেশ বলল, ছাদে ওঠা যাবে না? ছেলেটা মাথা দুলিয়ে বলল, যাবে স্যার। চলো তবে।
এই সময় পেছনে যারা লাঠিসোঁটা নিয়ে আসছিল তারা হল্লা করতে করতে এসে পড়ল। সত্যি কথা বলতে কি, বাড়িটার ভেতরে ঢুকতে অন্তত আমার খুব ভয় করছিল। এখন এত লোক দেখে সাহস হলো। পেছনের লোকগুলো চেঁচিয়ে উঠল, আমরাও সবাই ওপরে উঠব। আমরা ওদের বাইরে অপেক্ষা করতে বলে সবেমাত্র ভেতরের দিকে পা বাড়িয়েছি, এমনি সময় তেতলার ছাদ থেকে কি যেন লাফিয়ে পড়ল বট গাছের ওপর। এক মুহূর্তের জন্যই দেখতে পেয়েছিলাম বস্তুটাকে। কোনো কিশোরও নয়, জীবন্ত কঙ্কালও নয়, শুধু কালো লম্বা মতো একটা কিছু, যা মানুষ নয়, বাঁদর বা অন্য কোনো জীবের সঙ্গে কিছুমাত্র সাদৃশ্য নেই। সেই বস্তুটা গাছের ওপর লাফিয়ে পড়া মাত্র সমস্ত গাছটা ঝাঁকানি খেল। কতখানি ভারী বস্তুর ধাক্কা খেলে অত বড় গাছটা অমন নড়ে উঠতে পারে ভেবে অবাক হলাম। তবু কি বিশ্বাস করতেই হবে বস্তুটা আমাদের সেই চেনা 13-14 বছরের রাজু সুব্বাড়ির জীবন্ত কঙ্কাল? অসম্ভব। এদিকে বস্তুটাকে যারা গাছে লাফ দিতে দেখেছে তারা হৈ হৈ করে বট গাছের নিচে ছুটতে গেল, কিন্তু যারা 1 ঘন্টা ধরে সবাই মিলে খুঁজেও তাকে পাওয়া গেল না, চোখের দেখাও নয়। বাড়িতে ভয়ের একটা কালো পর্দা নেমে এসেছে। নোটনের মা সব শুনেছেন। তিনি শুধুই বলেন, এ কি হবে গো, রাজু শেষ পর্যন্ত কলকাতাতেও ধাওয়া করে এলো, তাহলে কি আমাদের বাড়িও খুঁজে পাবে? এর উত্তর আমি আর কি দেব? যে ভিআইপি রোড পর্যন্ত আসতে পেরেছে সে এখানেও আসবে না তা বলি কি করে? তাই চুপ করে থাকি। আর মনে মনে এও বুঝেছি যে আসছে সে এখন আর আমাদের আগের রাজু সুব্বা নয়, যেন অন্য কেউ, আরও হিংস্র, আরও ভয়ানক। সকালবেলাতেই প্রণবেশ চলে এসেছে আমাদের বাড়ি। লক্ষ্য করছি ক্রমশই দুর্ভাবনায় ওর মুখের ভাব বদলে যাচ্ছে। মনে হচ্ছে আমার চেয়ে যেন ওরই ভয় বেশি। ওই যেন আমাকে বাঁচাবার সব দায়িত্ব নিয়েছে, আর আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। বন্ধুর ওপরেই সব ছেড়ে দিয়ে বসে আছি। প্রণবেশ সকালে এসেই দার্জিলিংয়ে অম্বুজ লাহিড়িকে ফোন করেছিল। উনি এখন দার্জিলিংয়ে রয়েছেন, কিন্তু কোথায় বেরিয়েছেন ঘণ্টাখানেক পরে আবার ফোন করা হবে। অম্বুজবাবুকে যে এই পরিস্থিতিটা এখনই জানানো উচিত এটা আমার মাথায় আসেনি। আমি পুলিশ অফিসার, তাই বোধহয় ভেবে নিয়েছি লালবাজার যখন দায়িত্ব নিয়েছে তখন আর ভাবনা নেই, ওরাই আমাকে বাঁচাবে। একটা অতি সত্য ব্যাপার যেন বুঝেও বুঝতে পারছি না যে এটা খুনে ডাকাতদের ব্যাপার নয় যে পুলিশ ব্যবস্থা করবে। একই বিস্ময়কর ব্যাপার তা তো কালকেই সচক্ষে দেখলাম। ভাঙা বাড়ির 3 তলার পাঁচিলে শুয়ে থাকতে না দেখলেও ছাদ থেকে বটগাছে লাফিয়ে পড়তে যাকে দেখলাম সে কি আমাদের গ্রামের বাড়ির সেই রাজু সুব্বাই? রাজুও ছাদের পাঁচিলের ওপর দিয়ে হাঁটত, ছাদ থেকে লাফ দিয়ে আম গাছের ডাল ধরে ঝুলত ঠিকই, কিন্তু সে যে আমাদের ছোট নোটনেরই বন্ধু। কিন্তু কাল রাতে মুহূর্তের জন্য যাকে দেখলাম তাকে তো মানুষের আকৃতি বলেও মনে হলো না। 4 ফুট লম্বা কালো একটা বস্তু, অথচ তারই ভারে অত বড় বটগাছটা কেঁপে উঠেছিল। আবার গত 2 দিন ধরে গভীর রাতে রাস্তায় যাকে দেখা গিয়েছিল তার মানুষের আকৃতি ছিল। তার বর্ণনা শুনে মনে হয়েছিল সে রাজু সুব্বাই। তাহলে কাল দুপুরে যাকে দেখা গেল সে কি অন্য কিছু? আর অন্য কিছু যদি হয় তাহলে সেটা কি? আশ্চর্য, এই সব প্রশ্ন যখন প্রণবেশকে করেছি ও কোনো উত্তরই দেয়নি। শুধু ওর কপালে দুশ্চিন্তার একটার পর একটা রেখা ফুটে উঠছিল। প্রণবেশ এতক্ষণ টেলিফোনের সামনে বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছিল। এবার ঘড়িটা দেখল, বোধহয় 1 ঘন্টা হয়ে গেছে। ও টেলিফোনের দিকে হাত বাড়ালো আর তখনই টেলিফোনটা বেজে উঠল। তাড়াতাড়ি রিসিভারটা তুলে সাড়া দিল। হ্যালো, হ্যাঁ আমি প্রণবেশ। হ্যাঁ, 1 ঘন্টা আগে আপনাকে ফোন করেছিলাম। তারপর ও সমস্ত ঘটনা বলে গেল। টেলিফোনের শব্দ শুনে আমার স্ত্রীও এসে দাঁড়িয়েছেন, মুখে চোখে একরাশ উদ্বেগ নিয়ে। দার্জিলিং থেকে অম্বুজবাবু সব শুনে কিছু বলে যাচ্ছেন, আর প্রণবেশ আমার প্যাডে খসখস করে তা লিখে নিচ্ছে। প্রায় 10 মিনিট পর প্রণবেশ টেলিফোন রেখে আমার দিকে তাকালো, বলল, নষ্ট করার মতো 1 মিনিটের সময় নেই, শিগগির একজন ছুতোর ডাকো। ছুতোর? হ্যাঁ, অম্বুজবাবু বলেছেন ভয়ঙ্কর বিপদ,
জীবন্ত কঙ্কালটা এখানে এসে পড়বেই, আর তা 48 ঘন্টার মধ্যে। বাঁচার একমাত্র পথ, এর মধ্যে বাড়ির সমস্ত জানলা দরজায় কাচ বসাতে হবে, অর্থাৎ কাচের দরজা জানলা। আর জানলা দরজার ফ্রেমও বদলাতে বলেছে। নতুন করে যে কাঠ দিতে বলছে সেটা শুধু তিব্বতেই পাওয়া যায়, সেই কাঠ এখানে পাওয়া সম্ভব নয়। তার বদলে নিম কাঠের ফ্রেম করা চলবে, কিন্তু সব জানলার ফ্রেম তো এত তাড়াতাড়ি বদলানো যাবে না। তাই উনি বলছেন প্রত্যেক দরজা জানলায় এক টুকরো নিম কাঠ লাগিয়ে দিতে, আর দরজা জানলা রাত্রিরে কোনো কারণেই খোলা রাখা যাবে না। আমি হাঁ করে ওর কথা শুনছিলাম। ও আমার হাত ধরে টান দিয়ে বলল, আর বসে থাকলে চলবে না, চলো ছুতোরের সন্ধানে বেরিয়ে পড়ি। বেলা 10টার মধ্যেই একসঙ্গে 5 জন ছুতোর এসে কাজে লেগে পড়ল। সারা দিন রাত কাজ করবে, ডবলেরও বেশি মজুরি দিতে হবে। আমি তাতেই রাজি হয়েছি। সারা দুপুর কাঠ কাটা, হাতুড়ি ঠোকা, ঠটা খট শব্দ। এদিকে পাড়ার লোকেরাও সন্ত্রস্ত। তারাও কাগজে জীবন্ত কঙ্কালের খবর পড়েছে। তিনি সল্টলেকের দিকে আসছেন এটা জেনেই ভয়ে কাঁটা। তারপর যখন শুনল কঙ্কালটার টার্গেট আমাদের এই বাড়িটা, তখন তাদের মুখের কথাও বন্ধ হয়ে গেল। কঙ্কালটা তাহলে একেবারে তাদের বাড়ির পাশে এসে পড়বে, ভুল করে যদি অন্য কারো বাড়ি ঢুকে পড়ে। তারপর তখন যারা দেখল আমার বাড়ির দরজা জানলা কাচের করা হচ্ছে, তখন তাদের ভয় আরও বেড়ে গেল। আত্মরক্ষার জন্য যদি একজন পুলিশ অফিসারের বাড়ির দরজা জানলা হঠাৎ কাচ দিয়ে মুড়তে হয়, তাহলে কি ভয়াবহ ঘটনা আজকালের মধ্যে ঘটতে চলেছে। বিকেল 4টে। আজ ছুটি নিয়ে জানলা দরজায় কাচ লাগানোর তদারকি করছি। পাড়ার প্রৌঢ় উমেশ সান্যাল এসে দাঁড়ালেন। ভাবলাম আর সবাইয়ের মতো উনিও বুঝি কাচ লাগানো দেখতে এসছেন, কিন্তু না। তিনি ভারী গলায় বললেন, আরে মশাই, বিপদের ওপর বিপদ ডেকে আনতে চান? আমি অবাক হয়ে তাকালাম। কেন? শখ করে না হয় ছাদের আলসেতে ফুল গাছের টব বসিয়েছেন, কিন্তু একটা টব যে আলসে থেকে ঝুলছে সে খেয়াল রেখেছেন? কারোর মাথায় পড়লে কি হবে? টবের কথায় চমকে উঠলাম। টবের সারি থেকে একটা টব যে খানিকটা বেরিয়ে এসেছিল তা কদিন আগে দেখেছিলাম, তারপর আর খেয়াল করিনি। উমেশবাবুর কথায় তাড়াতাড়ি বেরিয়ে এসে যা দেখলাম তাতে চক্ষু স্থির। সেই টবটা লাইন ছেড়ে বেরিয়ে এসে একেবারে কার্নিশের ধারে পৌঁছেছে। আমি এতটাই ঘাবড়ে গেলাম যে উমেশবাবুর সামনেই চিৎকার করে উঠলাম, কেমন করে এটা সম্ভব? পরের দিন সকাল 7টা। একটা জিপ এসে দাঁড়ালো। বুঝলাম প্রণবেশ এসেছে। ও এত সকালে এলে আমার কেমন যেন ভয় করে, না জানি কি দুঃসংবাদ নিয়ে এসেছে। খুব ব্যস্তভাবে ঢুকলো প্রণবেশ। ওর মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। ও কোনো ভূমিকা না করে তাড়াতাড়ি বলল, শিগগির আমার জিপে ওঠো। ভয় উদ্বেগ মেশানো গলায় বললাম, কেন? কথা বাড়িও না, উঠে পড়ো। তাড়াতাড়ি পোশাক বদলে জিপে উঠে পড়লাম। 15 মিনিটের মধ্যে জিপ এসে থামলো ইস্টার্ন বাইপাসের মুখে। নেমে পড়লাম জিপ থেকে। রাস্তার মাঝখানে বেশ ভিড় জমে আছে, সশস্ত্র পুলিশও রয়েছে, আর খবরের কাগজের লোকেরাও এর মধ্যে ছুটে এসছে। ভিড় ঠেলে প্রণবেশ আমাকে নিয়ে গেল জায়গাটায়। ভেবেছিলাম না জানি কি বড় রকম দুর্ঘটনা ঘটেছে, কিন্তু সেরকম কিছু নয়। একটা কুকুর পড়ে আছে, মাথাটা তার থ্যাঁতলানো। এ আর আশ্চর্য কি? রাত্রির বেলায় রাস্তার একটা কুকুর গাড়ি চাপা পড়েছে। কিন্তু একটু পরেই ভুল ভাঙল যখন প্রণবেশ একটা লাঠি দিয়ে মরা কুকুরটাকে চিৎ করে দিল। দেখলাম তার পেটটা কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে চিড়ে ফেলেছে, নাড়ি ভুড়ি সব বেরিয়ে এসেছে। বুঝতে পারলে কিছু? প্রণবেশ আমার দিকে তাকালো। বললাম, এ তো গাড়ি চাপা পড়ে মারা পড়া নয়, কুকুরটার পেট চিড়ে কেউ মেরেছে, তারপর আক্রোশে মাথাটা থেঁতলে দিয়েছে। বুঝতে আর অসুবিধা হলো না। শুধু বললাম, তাহলে সুব্বা সল্টলেকের মুখে ঢুকে পড়েছে? হ্যাঁ, কুকুরটা বোধহয় অদ্ভুত কিছু দেখে তাকে বিরক্ত করছিল, এটা তারই প্রতিফল। কেমন একটা আচ্ছন্নের মতো বাড়ি এসে ঢুকলাম। তাহলে সত্যিই আর রেহাই নেই? এখন তাহলে দিন রাত দরজা জানলা বন্ধ করে বাড়িতে বসে থাকা? কিন্তু তাই বা সম্ভব কি করে? ডিউটি আছে, ভূতের ভয়ে ছুটি নিয়ে বাড়িতে তো আর বসে থাকা যাবে না। আশ্চর্য, সারা দিনটা কেমন যেন ঘোরের মধ্যে রইলাম।
নোটন স্কুলে গেছে। আমার স্ত্রী গম্ভীর বিষণ্ণ মুখে রান্নাবান্না করে চুপচাপ বিছানায় গিয়ে শুলেন। সারা দুপুর একটা কাক বাড়ির ছাদে বসে কা কা করে ডেকেই চলল। সামনের বাড়ির দেওয়াল থেকে একটা চাঙর আচমকা ভেঙে পড়ল। ইজি চেয়ারে শুয়ে শুয়ে আমি এসব দেখে যাচ্ছি, কিন্তু যেন কুয়াশার মধ্যে দিয়ে দেখা। হঠাৎ আমার মনে হলো আমি যেন নেপালের কাঠমান্ডু থেকে জিপে করে চলেছি পাহাড়তলিতে, যেখানে সেই নিষ্ঠুর তান্ত্রিককে দেখেছিলাম। সেই পাইন গাছে ঘেরা উঁচু উঁচু পাহাড়, জিপ কখনো উঠছে কখনো নামছে। তারপরে দেখলাম সেই ছেলেটাকে কয়েকজন পাহাড়ি বিষ্ণুমতী নদীতে স্নান করিয়ে নিয়ে যাচ্ছে বলি দেওয়ার জন্য। পাহাড়ের গুহা থেকে খাড়া হাতে বেরিয়ে এলো সেই নিষ্ঠুর তান্ত্রিক। পেছনে গুহার গায়ে বাঁশের খুঁটোয় ঝুলছে 14-15 বছরের ছেলেটার কঙ্কালটা। তান্ত্রিক বলি দেওয়ার জন্য খাড়া তুলল, আর আমি বলে উঠলাম, প্রণবেশ, ফায়ার! চমকে উঠলাম। কোথায় চলে গিয়েছিলাম আমি? এ তো শুধু ভাবা বা মনে করা নয়, সত্যিই যেন কেউ আমাকে কিছুক্ষণের জন্য নিয়ে গিয়েছিল কাঠমান্ডুতে। না, ভুল। এই তো আমি আমার ঘরেই বসে রয়েছি ইজি চেয়ারে। তাহলে এমন করে হঠাৎ হলো কেন? হঠাৎ বাইরে তাকিয়ে দেখি এই বেলা 4টেতেই চারদিক যেন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। আশপাশের বাড়িগুলো যেন আর নেই, অদৃশ্য। তার জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া। একটা কোনো মানুষজন নেই, ছেলেদের গলার স্বর শোনা যাচ্ছে না। কি হলো? কোথায় গেল সব? আমি কেমন যেন ভয় পেয়ে ডেকে উঠলাম, নোটন! নোটনের মা ব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। ওরকম করে চেঁচিয়ে উঠলে কেন? না, নোটনকে দেখছি না যে, ও তো এইমাত্র খেলতে গেল। চারদিকে ধোঁয়া, এর মধ্যেও বেরোলো কেন? ধোঁয়া? ধোঁয়া কোথায়? স্বপ্ন দেখছো নাকি? স্বপ্ন? যাক, নিশ্চিন্ত হলাম। কিন্তু এরকম দেখলাম কেন? আমার স্ত্রী তখনও দাঁড়িয়েছিলেন। হঠাৎ টেবিলের ওপর নজর পড়ল। চমকে উঠে বললাম, আচ্ছা, টেবিলে ওটা কি? কোনটে? ওই যে। আরে, ওটা তো তোমার সিগারেটের প্যাকেট। সিগারেটের প্যাকেট? ও আচ্ছা। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? গা ঝাড়া দিয়ে উঠলাম। বললাম, না, কিছু হয়নি, আমি একটু ঘুরে আসি। দাঁড়াও, চা করে দিই। আমি চা খাইনি। এই তো 4:30, এখনই তো চা খাও। তবে দাও, বলে ফের ইজি চেয়ারে বসে পড়লাম। চা খেয়ে বেরোতে যাচ্ছি, স্ত্রী বললেন, তাড়াতাড়ি ফিরো কিন্তু, সন্ধে না হয়ে যায়। না না, এক্ষুনি ফিরব। বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু সারা দুপুর যে ঘোরের মধ্যে ছিলাম সেই ঘোরটাকে কাটাবার জন্যই জোর করে বেরোলাম। বুঝতে পারছিলাম না আজ আমার মনটা কেন ওরকম হচ্ছিল। একে সল্টলেক জায়গাটাই ফাঁকা, তার উপর আমাদের যে ব্লকটা আরও ফাঁকা। কে বলবে এটা কলকাতা শহর? এখন এই পড়ন্ত বেলায় রাস্তাগুলো যেন বড়ই নির্জন বলে মনে হচ্ছে, অথচ অন্যদিন তেমন মনে হতো না। তবে কি জীবন্ত কঙ্কালের ভয়ে সবাই এরই মধ্যে বাড়িতে ঢুকে গেছে? আশ্চর্য, এমন সাজানো গোছানো সল্টলেক সিটি, এত সুন্দর সুন্দর বাড়ি, কল্পনা করা যায় গভীর রাতে এই পথেই হবে ভয়ঙ্কর জীবন্ত কঙ্কালের আবির্ভাব। অবশ্য সল্টলেক না হয় আজ সুন্দরী সিটি হয়েছে, কিন্তু আজ থেকে মাত্র 36 বছর আগে এই জায়গাটা ছিল বিস্তীর্ণ জলা জমি, মাছ চাষের ভেরি। তখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেষ্টায় 1962 সালে শুরু হলো গঙ্গার পলি মাটি দিয়ে সল্টলেক ভরাট করার কাজ। 1964 সালে বালি দিয়ে ভরাট করে গড়ে ওঠে লবণ হ্রদ। যোগ চার্নকের পর এই প্রথম কলকাতা তার পূর্ববর্তী জলাভূমির নাগপাশ ভেদ করে নতুন রূপ নিয়ে ফুলে ফেপে উঠল। তারপর আর 4 বছরের মধ্যে সেই পরিত্যক্ত জলাভূমির জায়গায় দেখা দিল আদিগন্ত সমতল ভূমি, চাঁদের পিঠের মতো রুক্ষ, প্রাণীশূন্য। লবণ হ্রদের 5 বর্গমাইল প্রান্তরে কোথাও এতটুকু ছায়া নেই, শুধু এদিক ওদিক ছড়ানো ছিটানো কন্ট্রাক্টরদের টিনের চালা। এক ফোঁটা পানীয় জল নেই কোথাও, না আছে পাখি, না প্রজাপতি, আর না একটা ফড়িং। সেদিন তখনও রাস্তাঘাট তৈরি হয়নি, যানবাহনের প্রশ্নই নেই। স্থানীয় থানার এক দারোগা খুন হয়েছিল সেখানে। কাঁকুরগাছি ছাড়িয়ে কেউ এদিকে আসতে সাহস পেত না।
রাত্রিরে চাঁদের আলোয় ধুধু সাদা বালি দেখে মনে হতো এক বিচিত্র মরুভূমি। হঠাৎই যেন গোঁগো করে কোথা থেকে ছুটে এলো ধুলোর ঝড়। না, ধুলো নয়, বালি, শুধু বালি, বালির ঝড়। চমকে উঠলাম, এত বালি এলো কোথা থেকে? তারপরে দেখি ধুধু সাদা বালির সমুদ্রে দিশেহারা পথিকের মতো আমি একা দাঁড়িয়ে। ভয়ে চিৎকার করে উঠলাম, কে আছো, বাঁচাও! যখন জ্ঞান ফিরল, দেখি একজনের বাড়ির সিঁড়ির ওপর বসে আছি। 2-4 ভদ্রলোক আমায় ঘিরে রয়েছেন। একজন বললেন, কেমন আছেন এখন? অস্ফুট স্বরে বললাম, আমার কি হয়েছিল? বোধহয় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আপনি কোথায় থাকেন? আমি ঠিকানা বললাম। ওরা চমকে উঠলেন। হেঁটে হেঁটে এত দূর চলে এসছিলাম। তারা যখন আমায় সাইকেল রিক্সা করে বাড়ি পৌঁছে দিলেন, তখন সন্ধে হয়ে গিয়েছে। তাড়াতাড়ি বাড়ি ঢুকে দরজা জানলা বন্ধ করে দিলাম। সাবধানের মার নেই, তাই ভালো করে ঘরের কোণ খাটের তলা দেখে নিলাম। কেউ ঘরে ঢুকে লুকিয়ে নেই তো? সমস্ত বাড়িটা যেন থমথম করছে। নোটন পর্যন্ত কেমন যেন বোবা হয়ে গেছে। সে পরিষ্কারভাবে কিছু বুঝতে না পারলেও বোঝা যাচ্ছে ভয় পেয়েছে। স্ত্রীর মুখে হাসি তো নেই, কথাও নেই। রাত 9টার সময় শুধু বললেন, আমার মনে হয় তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়া উচিত, অর্থাৎ শুয়ে পড়লেই যেন নিশ্চিন্ত। তাই হলো। খাওয়া দাওয়া সেরে যখন শুলাম, তখন ঘড়িতে 10টা বেজেছে। পাশের ঘরে নোটন আর নোটনের মা শোয়, আর তার পাশের ঘরে আমি একা। অন্যদিন আমরা আলো নিভিয়ে দিই। নোটনের মা আজ নাইট ল্যাম্প জ্বেলে রাখলেন। আমি নিজেকেই নিজে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আজ এত ভয় পাচ্ছি কেন? নোটনের মাও তো দেখছি ভয় পেয়েছে, কিন্তু কিসের ভয়? ও কি মনে করছে আজ রাত্রিরেই সুব্বা হানা দেবে? ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ মনে হলো খুব গরম লাগছে। পাখা কি বন্ধ হয়ে গেছে? টর্চ জ্বাললাম, না, পাখা তো দিব্যি চলছে। তখন মনে হলো জানলাগুলো সব বন্ধ, তাই জানলা খুলতে যাচ্ছিলাম। আবার তখনই মনে হলো জানলা খোলা তো নিষেধ। কাজেই মশারির মধ্যে নিজেকে আবার গুটিয়ে নিয়ে শুয়ে পড়লাম। সবে চোখ বুজিয়েছি, ওমনি দুম করে একটা শব্দ আমাদের বাড়ির মধ্যে। আমি চমকে উঠলাম। পাশের ঘর থেকে আমার স্ত্রী বলে উঠলেন, ওগো শুনছো? আমি তাড়াতাড়ি উঠে ও ঘরে গেলাম। তারপর দুজনে মিলে ঘর বারান্দা খুঁজলাম, কোথাও কিছু নেই। একবার বাইরেটা দেখে আসবো? না না না, দরজা খুলবে না। অগত্যা আবার বিছানায় গিয়ে ঢুকলাম। এবার রিভলভারটা নিয়ে রাখলাম বালিশের নিচে। ঘড়িতে তখন রাত 2:30 বেজেছে। ভোরে উঠেই দরজা খুলে বেরিয়ে এলাম। দেখলাম সেই ফুল গাছের টবটা পড়ে চুরমার হয়ে গেছে। সকালবেলায় পাড়ার উমেশ সান্যাল এলেন। বললেন, খুব বেঁচে গেলেন মশাই। টবটা যদি কারো মাথায় পড়তো তাহলে আর রক্ষে থাকতো না। বড় লোকদের যে কি ফ্যাশন হয়েছে ছাদের আলসেতে বারান্দায় ফুলের টব ঝুলিয়ে রাখা, কারণ মাথায় পড়তে পারে এই কাণ্ডজ্ঞানটাই নেই। আজকের কাগজটা দেখেছেন? আমি বললাম, দেখেছি, তবে ভালো করে পড়া হয়নি। বললাম না যে ভয়ে এখন কাগজ পড়ি না। সুখবর আছে, এই বলে ঝুলি থেকে সেদিনের কাগজটা বের করে দেখালেন। জীবন্ত কঙ্কাল অদৃশ্য হেডিং দিয়ে যে খবরটা ছাপা হয়েছে তা এই রকম। ইস্টার্ন বাইপাসের মুখ থেকে সল্টলেকের প্রায় প্রতিটি পথে পুলিশ সারা রাত্রি টহল দিয়েও জীবন্ত কঙ্কালটিকে দেখতে পায়নি। বোধহয় ওটি অদৃশ্য হয়েছে। বাঁচলাম মশাই। বাড়ির সবাইকে রেখে কাশিতে যে মহাযোগ হতে যাচ্ছে, সেখানে এবার নিশ্চিন্তে যেতে পারবো। দেশ বিদেশ থেকে কত সাধু সন্ন্যাসী কলকাতা হয়ে যাবেন, সে এক দেখার জিনিস মশাই। একবার যদি তেমন কোনো সাধুর দর্শন পাই, তাহলে তার পা দুটো আঁকড়ে ধরবো। বুঝলেন না, ওখানে যেসব সাধু সন্ন্যাসীরা যান, তারা হেঁজি পেজি ভণ্ড সাধু নন। হ্যাঁ, কি বলেন? আমি কোনো উত্তর দিলাম না। আমার মনে তখন তো শুধু একটা কথাই ঘুরছে, সত্যি কি রাজু ফিরে গেছে? সেদিন বিকেল পর্যন্ত প্রণবেশ 2বার ফোন করেছিল। বিশেষ কাজে আটকে গেছে বলে সে আসতে পারছে না। জানতে চেয়েছিল ভয় পাচ্ছি না তো। আমি বলেছিলাম না, তবে টবটা পড়ে গেছে। ও সে কথায় কোনো গুরুত্বই দিল না।
ক্রমে গোটা সল্টলেকের ওপর সন্ধ্যের অন্ধকার পায়ে পায়ে নেমে এলো। আজ আর বিকেলে বেরোতে ইচ্ছে করেনি। তাড়াতাড়ি সব জানলা দরজা বন্ধ করে দিলাম। ব্যাস, রাতের মতো ঘরে বন্দি হয়ে রইলাম। আজও রাত 9টার মধ্যে খেয়ে 10টায় শুয়ে পড়লাম। এত সকাল সকাল শোয়া আমাদের অভ্যেস নয়, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। এই ভাবতে ভাবতে কখন এক সময় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভেঙে গেল আচমকাই। ঘরের মধ্যে অসহ্য গুমট, চারদিকের বাতাস যেন ভারী হয়ে উঠেছে। আর তখনই শুনতে পেলাম জনমানব শূন্য নির্জন পথের ওপর একটা অস্পষ্ট শব্দ, খট খট খট। কেউ যেন রক্ত মাংস শূন্য হাড়ের পা ফেলে হাঁটছে। শব্দটা ক্রমে এগিয়ে এলো আমাদের বাড়ির কাছে। আজই তাহলে সেই রাত ও এসে পড়েছে। আমি বালিশের তলা থেকে রিভলভারটা বের করে উঠে বসলাম। শব্দটা থেমে গেল। কোনো সন্দেহ নেই কেউ একজন এসে দাঁড়িয়েছে বাড়ির কাছে। আমি বিছানায় বসেই কাচের সার্সির মধ্যে দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। তার একটু পরেই আমি আঁতকে উঠলাম। দেখলাম আমার মাথার কাছে জানলার ওপাশে একটা ভয়ঙ্কর মূর্তি, যেন কাঠের তৈরি খসখসে একটা মুখ, নারকেলের মতো ছোট্ট মাথা, খাড়া খাড়া চুল, চোখ দুটো, হ্যাঁ চোখই, তবে বাল্বের মতো নয়, চোখ দুটো উল্টানো, শুধু চোখের সাদাটা দেখা যাচ্ছে। ঠিক এইভাবেই এক এক সময়ে সুব্বা হরিদেবপুরের বাড়িতে তাকাতো। সেই মুহূর্তে আমি কি করব ভেবে পেলাম না। দেখলাম ক্ষীণ কঙ্কালসার দেহটা জানলাটা খোলবার চেষ্টা করছে, কিন্তু কাচের সার্সি কিছুতেই ছুঁতে পারছে না। আমি হঠাৎ লাফিয়ে হুঙ্কার দিয়ে জানলার দিকে ছুটে গেলাম। সঙ্গে সঙ্গে মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। এবার আমি আলো জেলে পাশের ঘরে গেলাম। দেখি মশারির মধ্যে আমার স্ত্রী নোটনকে বুকে আঁকড়ে ধরে গোঙাচ্ছেন। আমাকে দেখে সাহসে ভর করে বিছানায় উঠে বসলেন। কোন রকমে বললেন যে সুব্বা ওদের জানলার কাছেও এসে দাঁড়িয়েছিল। ভোরবেলায় ফোন পেয়েই প্রণবেশ জিপ নিয়ে চলে এলো। সব কথা শুনে ওর মুখটা গম্ভীর হয়ে গেল। তখনই দার্জিলিংয়ে ফোন করলো, কিন্তু অম্বুজ লাহিড়িকে পাওয়া গেল না। তিনি দার্জিলিংয়ের বাইরে কোথায় গেছেন কয়েকদিনের জন্য। প্রণবেশ বলল, ঘাবড়িও না, রাত্রে আমিও এখানে থাকব। শুনে বাঁচলাম। বিপদের সময়ে সঙ্গে একজন সাহসী সঙ্গী থাকা দরকার পরামর্শ করবার। সন্ধ্যের আগেই প্রণবেশ চলে এলো। সঙ্গে কিছু ওষুধপত্র এনেছে। বলা যায় না, রাত্রিরে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কাজে লাগবে। কোনো রকমের দরজা খুলে বাইরে বেরোনো চলবে না। রাত 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়া গেল। যে প্রণবেশ এত ফুর্তিবাজ, এত গল্প করে, সেই যেন আজ বোবা হয়ে গেছে। সবসময় কি যেন চিন্তা করছে। ও আর আমি এক বিছানায় শুয়েছি। কোনো বাড়ির দেওয়াল ঘড়িতে ঠং ঠং করে 2টো বাজল। সেই শব্দটুকু থেমে যেতে না যেতেই নিস্তব্ধ রাস্তায় কোথায় যেন শব্দ হলো, খট খট খট। প্রণবেশকে ঠেলা দিতেই ও গম্ভীর গলায় বলল, শুনছি। ক্রমে শব্দটা আগের দিনের মতোই বাড়ির কাছে এসে থামল, কিন্তু আজ আরও একটা অস্পষ্ট শব্দ কানে আসছিল, মানুষের গলা। কোনো বয়স্ক লোক যেন পড়া মুখস্থ করছে। এত রাত্রে কে কোথায় কি পড়ছে ভেবে ওঠার আগেই পাশের ঘর থেকে নোটনের মা চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে আমরা দুজনে ছুটে গেলাম ওদের ঘরে। আমাদের দেখেই আমার স্ত্রী আঙুল তুলে জানলাটা দেখিয়ে বললেন, ওই যে ওই যে ওই যে ওই দিকে। সেই নিষ্প্রাণ কালো মুখটাকে মুহূর্তের জন্য দেখলাম সরে যেতে। তারপর আমার স্ত্রী যা বললেন তা এই, একটা কেমন যেন ঘোঁত ঘোঁত আওয়াজে ঘুম ভাঙতেই দেখেন মূর্তিটা বাইরে দাঁড়িয়ে জানলাটা ধরবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। যতই পারছে না ততই যেন রাগে ঘোঁত ঘোঁত করছে। কিন্তু এ যেন হরিদেবপুরের সেই রাজু নয়, তার চেয়ে ঢের ভয়ঙ্কর, ঢের বেশি হিংস্র। আমরা ঠিক করলাম বাকি রাতটুকু মশার কামড় সহ্য করে এ ঘরে বসে কাটিয়ে দেব। সেই মতো 2টো চেয়ার নিয়ে এসে গায়ে চাদর জড়িয়ে আমরা বসলাম। প্রণবেশ সবে একটা সিগারেট ধরিয়েছে। হঠাৎ মনে হলো বাড়িটা কেমন যেন কাঁপছে। তারপরই ছাদের উপর কে যেন ভারী পায়ে চলে বেড়াচ্ছে।
এই রকম চলল ঘণ্টাখানেক, অথচ আমাদের কারুর কিচ্ছু করার নেই, বেরোনো চলবে না। ভোরের দিকে শব্দটা থেমে গেল। সকালে ছাদে উঠে দেখলাম টবগুলোকে ভেঙে চুরে সারা ছাদে ছড়িয়ে রেখে গেছে। চা খাওয়ার পর আমরা আলোচনায় বসলাম। যে ভুলটা আমাদের হয়েছিল সেটা বললাম। লালবাজারে একটা ফোন করে দিলেই হতো, আমাদের না হয় ঘর থেকে বেরোবার উপায় ছিল না, কিন্তু পুলিশ তো ছাদে উঠতে পারত। এটা যে মস্ত ভুল, প্রণবেশতা স্বীকার করল। সেই সঙ্গে আরও একটা ব্যাপার, ওই সময়ে কাছাকাছি কোথাও কে পড়া মুখস্থ করছিল না, তারও কোনো উত্তর তখনই খুঁজে পাওয়া গেল না। পরের দিন প্রণবেশ সোজা লালবাজারে গিয়ে গত দুদিনের ঘটনা জানিয়ে সন্ধ্যের পর থেকে সারা রাত্রিরের জন্য পুলিশের পাহারা চাইল। লালবাজারে বড় কর্তারা এবার খুব গুরুত্ব দিলেন না। তাদের বক্তব্য, গত কয়েকদিন সারা রাত পুলিশ সল্টলেকের সমস্ত রাস্তা টহল দিয়েছে, জীবন্ত কঙ্কালের দর্শন পায়নি। হয় সবটাই এতদিন চোখের ভুল ছিল, কিংবা সেটি অদৃশ্য হয়েছে। প্রণবেশ সে কথা মানতে চায়নি। যাই হোক, শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ফের যদি রাত্রিরে ওরকম হাঙ্গামা হয়, ফোন পেলেই সশস্ত্র পুলিশ ভ্যান যাবে। আজও সন্ধ্যের আগেই প্রণবেশ চলে এলো আমাদের বাড়ি। ও যেন বুঝেই নিয়েছে, আমার ঘরে যতদিন না সুব্বা ঢুকতে পারছে ততদিন ও হাঙ্গামা চালিয়ে যাবে। আজও রাত 10টার মধ্যে খাওয়া দাওয়ার পর আমরা শুয়ে পড়লাম। নামেই শোয়া, কারো চোখে ঘুম নেই। রাত 2টো। নিস্তব্ধ এজে ব্লকের রাস্তাগুলো, দিনের বেলায় ব্যস্ত কোলাহলমুখর বাস টার্মিনাসটা এখন শ্মশানের মতো পরিত্যক্ত। জনশূন্য রাস্তার বুকে লাইট পোস্টের আলোগুলো যেন পাহারা দিচ্ছে। হঠাৎ কানে এলো, কাছেই কোনো বাড়িতে কোনো বয়স্ক মানুষ যেন চেঁচিয়ে চেঁচিয়ে কিছু পড়ছে। আজ গলার স্বরটা গতকালের চেয়ে স্পষ্ট, কিন্তু কি পড়ছে ভালো করে বোঝা গেল না। তারপরই দেখলাম রাস্তার আলোগুলো কাঁপছে। তারপরে ধীরে ধীরে ভোল্টেজ ডাউন হয়ে এলো। সেই সঙ্গে গম্ভীর গলার পড়াটা আরও স্পষ্ট হয়ে উঠল। না, বই পড়া নয়, রীতিমতো মন্ত্র উচ্চারণ। গচ্ছ গচ্ছ সংহারো, গচ্ছ গচ্ছ সংহারো। মানেটা পরিষ্কার, কেউ যেন কাউকে আদেশ করছে, যাও যাও, বিনাশ করো, মেরে ফেলো। তারপরই শুনতে পেলাম সেই শব্দ, খট খট খট। জল্লাদ এগিয়ে আসছে আমাকে মারার জন্য। শব্দটা আগের মতোই আমাদের বাড়ির কাছে এসে থেমে গেল। আর তখনই কোথাও কিছু নেই, আকাশটা ঘন মেঘে ছেয়ে গেল। কয়েকবার চোখ ধাঁধানো বিদ্যুৎ চমকানো। তারপর উঠল প্রচণ্ড ঝড়। সঙ্গে সঙ্গে আমার স্ত্রী চেঁচে উঠলেন, এই আবার আবার এসেছে। ছুটে গেলাম পাশের ঘরে। সেই একই দৃশ্য, তবে আরও ভয়ঙ্কর। চোখ দুটো ধকধক করে জ্বলছে, মুখে ঘোঁত ঘোঁত শব্দ। আজ যেন সে ঘরে ঢুকবেই। আর আশ্চর্য, এই ঝড়েও সে কাবু নয়। এদিকে ঝড়ের দাপট ক্রমশই বাড়ছে। জানলা দরজার সার্সিগুলো ঝনঝন করে উঠছে। প্রণবেশ চেঁচিয়ে উঠল, এই শিগগির শিগগির টেবিল চেয়ারগুলো দরজার কাছে নিয়ে এসো। দরজাটা ঝড়ের ধাক্কায় তখন কাঁপছে। আমরা টেবিল চেয়ার আয়না যা পেলাম সব নিয়ে এসে দরজার গায়ে ঠেসে দিলাম। ওদিকে জানলাগুলোরও একই অবস্থা। সেখানেও ডেস্ক, ট্রাঙ্ক, যেখানে যা ছিল এনে চেপে ধরলাম। আর তারপরই শুরু হলো ছাদের ওপর দাপাদাপি। প্রণবেশ ছুটে গেল ফোন করতে, কিন্তু হায় কপাল, লাইন ডেড। ক্রমে রাত পুইয়ে গেল, ঝড় থেমে গেল। যাক, আজও বেঁচে গেলাম। প্রণবেশ আবার ফোন করার চেষ্টা করলো। লাইন বেঁচে উঠেছে। লালবাজার জানালো এখনই ফোর্স যাচ্ছে। প্রণবেশকে বললাম, এখন আর এসে কি হবে? ভোর 5টা। লালবাজারের দুজন বড় কর্তাকে নিয়ে আমরা আলোচনায় বসেছি। এভাবে তো দিনের পর দিন আর পারা যায় না, কিন্তু উপায় কি? হঠাৎ আমার একটা কথা মনে হলো। বললাম, আমরা গ্রামেও দেখেছি কঙ্কালটাকে চালনা করে নেপালের সেই তান্ত্রিক। তার কাজ অনেকটা রিমোট কন্ট্রোলের মতো। সুদূর হরিদেবপুরে নেপাল থেকে সে চলে এসেছিল। একটা নির্দিষ্ট দূরত্ব থেকে সে কঙ্কালটাকে জীবন্ত করে ছেড়ে দেয়। কাজেই সেই তান্ত্রিক কলকাতাতেও যে এসেছে তাতে সন্দেহ নেই। আর সে আছে আমাদের খুব কাছেই,
প্রণবেশ চমকে উঠে বলল, আরে তুমি তো দারুণ পয়েন্ট বলেছ। মনে করে দেখো প্রণবেশ, গত রাত্রে মোটা গলায় সেই সংস্কৃত মন্ত্র উচ্চারণ, গচ্ছ গচ্ছ সংহারো, এ সেই তান্ত্রিকেরই কাজ, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। কিন্তু তাকে খুঁজে পাবো কোথায়? আর এই মাঠে পথে সে বসে থাকবে না, নিশ্চয়ই কারো বাড়িতে আস্তানা গেড়েছে। এই সেক্টরের প্রত্যেক বাড়ি খোঁজ করলে এখনো তাকে পাওয়া যাবে। প্রণবেশ তখনই পুলিশ কর্তাদের নিয়ে বেরিয়ে পড়ল। বেশি খুঁজতে হলো না, উমেশ সান্যালের বাড়ির কাছে আসতেই ঘিয়ের গন্ধ পাওয়া গেল, যেন কেউ হোম করেছে। পুলিশ ঢুকে পড়ল। উমেশবাবু ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন বড় সাধুকে 3 দিন হলো আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। ঠিক ছিল আজ ওনার সঙ্গেই বেনারসের মহাযোগে যাব, কিন্তু কি, কোথায় সেই সাধু? আগে ভোরবেলা উঠে না তাকে আর দেখতে পাচ্ছি না। তাহলে সে নিশ্চয়ই পালিয়েছে। তখনই সব থানায় ফোন করে দেওয়া হলো। পথে, স্টেশনে, গঙ্গার ঘাটে কোনো সাধুকে একলা দেখলেই যেন ধরা হয়। বেলা 10টা। তান্ত্রিক ধরা পড়েন। হয়তো সে ট্রেনে চড়ে নেপালের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে, অথবা অন্য সাধুদের দলে মিশে কাশী চলে গিয়েছে। গত রাতে ঝড়ে একটা লাইট পোস্টের তার ছিঁড়ে গিয়েছিল। ইলেকট্রিক মিস্ত্রিদের একজন পোস্টে উঠে সারাচ্ছিল। হঠাৎ আমাদের বাড়ির ছাদের দিকে চোখ পড়তেই চমকে উঠল। আরে ওটা কি? ছাদে উঠে দেখা গেল একটা ছোটখাটো কঙ্কাল পড়ে আছে। এটা যে নেপালের সেই তান্ত্রিকের গুহায় আমরা দেখেছিলাম সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তান্ত্রিক অনেক দূরে চলে গেছে, রিমোট কন্ট্রোল আর চলবে না। এখন এটা শুধুই কঙ্কাল। এটাকে নিয়ে কি হবে? পুলিশ বলল, দায়িত্ব আমাদের, ওটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়াই ভালো। তাই হলো। আমাদের উপস্থিতিতে কঙ্কালটাকে পুড়িয়ে তার ভস্য গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। আশা করি এতকাল পর তার গতি হবে। তান্ত্রিকও আর রিমোট কন্ট্রোল থেকে কঙ্কালকে চালনা করে কারো ক্ষতি করতে পারবে না। শেষ হলো আজকের গল্প, জীবন্ত কঙ্কাল। গল্পটি কেমন লাগলো সেই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুজো সকলের ভালো কাটুক। ধন্যবাদ এবং নমস্কার।